আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমাদের এক্সাম অনেক ভালো যাচ্ছে। সামনেই হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপার এক্সাম। বায়োলজির সেকেন্ড পেপার এক্সামে আসলে ফার্স্ট পেপারের থেকে তুলনামূলক ইজি, পড়ে আরাম। ইজি আসলে বলবো না, বায়োলজির সেকেন্ড পেপার হচ্ছে পড়ে আরাম। বায়োলজির সেকেন্ড পেপারে আমাদের 12টা চ্যাপ্টার, তার মধ্যে আমরা সেকেন্ড চ্যাপ্টারকে হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। এখানে ওই হিসেবে প্রায় 14টার মতো চ্যাপ্টার আসে। সেই চ্যাপ্টারগুলো থেকে কোন চ্যাপ্টার থেকে সিকিউ বেশি আসে আমি যদি বলি, তাহলে হচ্ছে তোমাদের সাজেশন ক্লাসেও বারবার বলে দেওয়া হয়েছিল যে কোন কোন চ্যাপ্টার থেকে সৃজনশীল বেশি আসে। তারপরে আমি যদি আরো একবার বলি, তাহলে বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার থেকে 100% সৃজনশীল আসবে সেকেন্ড পেপার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। সেকেন্ড চ্যাপ্টার প্রাণীর পরিচিতি থেকে আসবে। এখন কোন জায়গা থেকে আসবে নো ওয়ান নোজ। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে রুই মাছ থেকে 100% আসে, ঘাসফড়িং আর হাইড্রা এই দুইটা যে কোনো একটা থেকে আসে। ঘাসফড়িংটা থেকে বেশি আসে তুলনামূলক, হাইড্রা থেকে কম আসে, মানে 75-25 ক্ষেত্রে ঘাসফড়িং থেকে আসে, 25% ক্ষেত্রে হাইড্রা থেকে আসে। নর্মালি এইভাবেই হয়। তারপরে আমাদের তৃতীয় চতুর্থ, এখান থেকে চতুর্থ থেকে মানে রক্ত থেকে 100% প্রশ্ন আসে। পরিপাক যেহেতু এতদিন শর্ট সিলেবাসে ছিল, পরিপাক থেকে নর্মালি প্রশ্ন আসে, বাট এইবার নাও আসতে পারে। তারপরে 5 আর 6 মানে শ্বসন আর হচ্ছে বজ্র, এখান থেকে প্রশ্ন আসে একটা। এত বছর যেহেতু শ্বসন থেকে প্রশ্ন আসছে, এই বছর বজ্র থেকে আসার পসিবিলিটি মোটামুটি 99%। তারপরে আমি যদি 7 আর 8 এর কথা বলি, 7 হচ্ছে কঙ্কাল, এটা শর্ট সিলেবাসে ছিল। এখান থেকে যখন ফুল সিলেবাস ছিল তখন কঙ্কাল থেকে খুবই রেয়ারলি প্রশ্ন আসতো, মানে দেখা যায় 3 বছরে একবার প্রশ্ন আসতেছে। অষ্টম অধ্যায় সমন্বয়ের 4টা পার্ট তোমরা জানো, বিশাল অধ্যায়। প্রথম অংশে আছে হচ্ছে আমাদের স্নায়ু, পরের অংশে চোখ, তারপরে কান, তারপরে হচ্ছে বিভিন্ন হরমোনাল ক্রিয়া। সো এই অধ্যায়কে আমরা 4টা পোর্শনে ভাগ করতে পারি। তোমাদের সমন্বয় থেকে মোটামুটি 99% কোশ্চেন আসবে, যেহেতু 7 আর 8 থেকে একটা সৃজনশীল আসে। এত বছর যেহেতু 7 থেকে আসছে, এই বছর টিচাররা 8টি প্রেফার করবে, নর্মালি অল্টারনেট হয়ে হয়ে আসে। তারপরে আসে হচ্ছে 9 এবং 10 একসাথে। 10 থেকে প্রশ্ন আসবে ধরে রাখো, প্রতিরক্ষা থেকে প্রশ্ন আসেই। এতদিন শর্ট সিলেবাসে ছিল না, এইবার শর্ট সিলেবাসে আছে। প্রতিরক্ষা থেকে মোটামুটি 99% শিওর যে প্রশ্ন আসবে। প্রজনন থেকে প্রশ্ন যখন ফুল সিলেবাস ছিল তখন খুব একটা আসতো না, খুবই রেয়ার। এই বছর আসতে পারে যেহেতু এতদিন ছিল না, বাট তাও 50-50 চান্স। তারপরে হচ্ছে 11 জিন তত্ত্ব, এটা শর্ট সিলেবাসে ছিল আর এখন তো তোমাদের ফুল সিলেবাসেও আছে। এখান থেকে 100% প্রশ্ন আসবে। জিন তত্ত্ব এটা মাস্ট, হয় জিন তত্ত্ব থেকে আসবে না বিবর্তন থেকে আসবে। পার্সেন্টেজটা হচ্ছে 75-25। 75% ক্ষেত্রে হচ্ছে ওই যে বিভিন্ন সূত্রের ব্যতিক্রম থেকে প্রশ্ন আসে, আর 25% ক্ষেত্রে হচ্ছে তোমার বিবর্তন থেকে প্রশ্ন আসে। বাট বিবর্তন থেকে আমি অ্যান্সার করতে না করি, তার কারণ হচ্ছে জিন তত্ত্ব বা বায়োলজির অন্যান্য পোর্শন থেকে যখন তুমি অ্যান্সার করবা, তোমার কিন্তু হচ্ছে মোটামুটি ফুল মার্কস দেয়। যদি লেখা সুন্দর হয়, ইনফরমেশন ঠিক থাকে, তাহলে টিচার ফুল মার্কস দেয়, ঠিক আছে, বোর্ডে দেয়, কলেজে না দিতে পারে, বোর্ডে দেয়। বিবর্তনটা হচ্ছে সমাজ পড়ার মতো, মানে সমাজে যেমন হইতো না, আমরা যতই লিখি টিচার সর্বোচ্চ 3 দিত, সর্বোচ্চ 2.5 দিত। এইখানেও সেম। এই কারণে আমি হচ্ছে বিবর্তনটা নিষেধ করি সবাইকে, মানে বিবর্তন থেকে সিকিউ অ্যান্সার না করার জন্য যদি আসে। আর লাস্ট হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও আচরণ, এই চ্যাপ্টারটাও সমাজ পড়ার মতো ইম্পর্টেন্ট। এই বছর তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমি যেটা বললাম, তাহলে 1 থেকে আসবে, 2 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, 3-4 থেকে একটা আসবে, 3-4 থেকে একটা আসবে, 5-6 থেকে একটা আসবে, তারপরে 7-8 থেকে একটা আসবে, 9-10 থেকে একটা আসবে, 11 থেকে একটা আসবে, আর 12 তো বললাম 50-50 চান্স। এই বছর দেখা যেতে পারে যে সেকেন্ড চ্যাপ্টার যেহেতু এতদিন শর্ট সিলেবাসে ছিল, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিচ্ছে, শুধু রুই থেকে দিচ্ছে অথবা শুধু হাঁসফুং থেকে দিচ্ছে। এখন তাহলে ভাই কথা হচ্ছে কি, কথা হচ্ছে তুমি যেই চ্যাপ্টারটাই পড়বা, নো ম্যাটার হোয়াট চ্যাপ্টার ইউ রিড, তোমাকে ওই চ্যাপ্টারের নারী নক্ষত্র সব জানতে হবে। কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ধরো আমি ভাবতেছি আমি প্রাণীর বিভিন্নতা অনেক পারি, হ্যাঁ, বাট দেখা গেল আমি প্রাণীর বিভিন্নতার কিছু বৈশিষ্ট্য পারি, ধরো মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডা পারি, কিন্তু অ্যাগাইনোডার্মাটা পাই না।
বা ধরো হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে সার্কোপটেরিজি অ্যাক্টোপটেরিজি কন্ড্রিকটিস পারি, বাট হচ্ছে উভচর পাই না। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরীক্ষায় প্রশ্ন আসতেছে, ধরো আর্থ্রোপোডা অ্যানেলিডা মলাস্কার পার্থক্য লিখো, 4 মার্কে বলতেছে অ্যাকান্ডোডার্মাটার বৈশিষ্ট্য লিখো, বা উল্টা 4 মার্কে বলছে এদের পার্থক্য লিখো, 3 মার্কে বলছে অ্যাকান্ডোডার্মাটার বৈশিষ্ট্য লিখো। সেক্ষেত্রে হয় কি উল্টে যায়। তো তখন দেখা যায় তুমি যেহেতু অ্যাকান্ডোডার্মাটার বৈশিষ্ট্য পারো না, তো এই জন্য তুমি কোশ্চেনটা আর অ্যান্সার করতে পারো না, বা অ্যান্সার করলেও ভালোভাবে অ্যান্সার হয় না। তো এই জন্য ভাই বারবার বলছি, যেই চ্যাপ্টারটাই হচ্ছে অ্যান্সার করবা 100% অ্যান্সার করতে হবে, ঠিক আছে? নাথিং ইন বিটুইন। তুমি যে অধ্যায় অ্যান্সার করো, তোমাকে কি করতে হবে? 100% ভালো করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? মানে ভালো করে পড়তে হবে। তো চলো, যেহেতু আমাদের সামনেই পরীক্ষা, 2-3 দিন পরেই, কিছুদিন পরেই আমাদের যেহেতু এক্সাম, সো আমরা হচ্ছে ভালো মতো দেখি কোন কিভাবে সৃজনশীল আসে। আমি নর্মালি যেটা বলি সবাইকে, সেটা হচ্ছে আমরা এইচএসসির সময় আমরা জাস্ট সিকিউর উপর নজর দিই, এমসিকিউ পড়ে এমনি উকুল করতে পারবো না, টেস্ট পেপারের না হয় এমসিকিউ গুলো সলভ করি, বাট আমরা সিকিউর উপরে নজর দিই। সো চলো আমরা আজকে অনেকগুলো সিকিউ দেখবো, আই হোপ 100% কমন পড়বে। চলো, আমি তোমাদের তৌহিদ ভাইয়া, আমি চিনো ভাই, পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তো চলো আমরা আজকে শুরু করি। আমাদের প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। সো প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, একটা সুন্দর চিত্র আঁকা। তো চিত্র দেখে কতটুকু কি বোঝা যাচ্ছে? আচ্ছা ধরো আমি চিত্র দেখে বুঝি নাই, ঠিক আছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। তো আসো দেখি আমরা কোশ্চেন দেখে বুঝতে পারি নাকি। তো ফার্স্ট হচ্ছে প্রজাতির সংজ্ঞা দাও। সো প্রজাতি কি, ওই যে গণ এবং প্রজাতি। তো প্রজাতি হচ্ছে কি, সংজ্ঞা দাও বলতে এভাবে যে হচ্ছে একেবারে প্রাণী, আমরা একটা সিঙ্গেল প্রাণী, ঠিক আছে, কিভাবে ব্যাখ্যা করা যায় এই প্রজাতির সংখ্যাটা একটু দেখে নিও, ঠিক আছে? এরকম মানে কেমন প্রশ্ন সিলেট বোর্ডে আসছে, ডিরেক্ট। আচ্ছা, ত্রিপদ নামকরণ বলতে কি বুঝো? ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। সো আমরা 2 মার্কের কোশ্চেন অনেক প্যারা খাই। সো 2 মার্কের কোশ্চেনে অলরেডি অনেকগুলো এক্সাম দিছো, যে জানো যে 2 মার্কের প্রশ্ন একটু সমস্যা হয়। সো ত্রিপদ 2 মার্কের প্রশ্নগুলো পড়বা, ভালো মতো পড়বা, গাইড থাকুক, শিখো, আমাদের যে প্র্যাকটিস বুক থাকে ওইটা থাকুক, যাই থাকুক তোমার কাছে, তুমি হচ্ছে 2 মার্কের প্রশ্নগুলো ভালো করে পড়ো। আমি এখানে কিছু যে প্রশ্নগুলো আছে আমি ওগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। যেমন ত্রিপদ নামকরণ হচ্ছে, এটা পাখির ক্ষেত্রে ইউজ করা হয়। দেখা যায় যে প্রজাতি সেম, বাট জায়গা ভেদে কিছু বৈশিষ্ট্য একেবারে চেঞ্জ হয়ে যায়। সো এই যে আমাদের বইয়ে হচ্ছে চড়ুই পাখিটা দেওয়া আছে, যে নীল নদের চড়ুই পাখির বৈশিষ্ট্য আর আমাদের দেশের চড়ুই পাখির বৈশিষ্ট্যের মধ্যে একটু কিছু পার্থক্য আছে, দুইটাই চড়ুই পাখি বাট পার্থক্য আছে। সেটা শুধুমাত্র পাখির ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আবিষ্কার করেন, মানে এটা সর্বপ্রথম প্রবর্তন করেন 1844 সালে পাখি বিজ্ঞানী স্লেগেল। সো এইটা ওইখানে সুন্দর করে লিখে দিবা। তো 2 মার্কের কোশ্চেন আমরা সবসময় 2 প্যারা করব। ফার্স্ট প্যারায় হচ্ছে আমরা ডিরেক্ট অ্যান্সার করে দিব, আর সেকেন্ড প্যারায় হচ্ছে আমরা কি করব? সেকেন্ড প্যারায় হচ্ছে বইয়ের কথা লিখব। সেকেন্ড প্যারায় আমরা একটু বড় করে কি করব? বইয়ের কথা লিখব, ঠিক আছে? সেকেন্ড প্যারায় আমরা কি করব? বড় করে হচ্ছে বইয়ের কথা লিখব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের পর্বগত বৈশিষ্ট্য লিখো। আমরা এখনো বুঝি নাই, ধরো এটা কি বলছে, এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলো তুলনামূলক বৈশিষ্ট্য দাও। ওকে, দ্যাটস হোয়ার উই গেট ইট, ইউ গাইস গেট ইট। উপপর্ব কাদের আছে, মানে আমরা যেগুলা পড়ছি এর মধ্যে উপপর্ব কাদের আছে? কয়টা? সো দিস ইজ এ নটকর। হোয়াট ইজ দিস? দিস ইজ এ নটকর, ঠিক আছে? তো তাইলে পর্বগত বৈশিষ্ট্য কি? কর্ডাটার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো কর্ডাটার কি বৈশিষ্ট্য? কর্ডাটার বৈশিষ্ট্য হচ্ছে কি কি বলো? কর্ডার বৈশিষ্ট্য হচ্ছে যে এদের নটকট থাকে, এদের স্নায়ুরজ্জু হচ্ছে তোমার পৃষ্ঠীয়, এদের হৃদযন্ত্র হচ্ছে অঙ্কীয়, মানে সামনের দিকে থাকে, ঠিক আছে? তারপরে এদের হচ্ছে কি, ওই যে পায়ু পশ্চাৎ লেজ থাকে, ঠিক আছে? এদের খণ্ডকায়ন হচ্ছে ওই যে লেজ পর্যন্তই থাকে, দেহ পর্যন্ত পৌঁছায় না।
হ্যাঁ, এরকম হচ্ছে আমরা কয়টা 6টার মতো বৈশিষ্ট্য লিখে দেব কমপক্ষে। ঠিক আছে, 3 মার্কের কোশ্চেনে বৈশিষ্ট্য চায়, পার্থক্য চায়, সবসময় 6টা বা তার বেশি লেখা ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে লাস্ট বলছে এর ভিত্তিতে উদ্দীপকটির উপপর্বগুলো বিশ্লেষণ করো। সো উপপর্ব কয়টা? 3টা। ইউরো কয়টা? সেফালো কয়টা? ভার্টিব্রেট। ঠিক আছে, কয়টা? 3টা। সো আমরা এদের মধ্যে পার্থক্য লিখব, তাই না? যেমন ইউরো কর্ডাটাদের কি, এরা যখন শুধু ভ্রূণ অবস্থায় থাকে তখন হচ্ছে এদের নটোকট থাকে, তারপরে বিলুপ্ত হয়ে যায়। সেফালোকর্ডাটাদেরও কি নটোকট থাকে, ভার্টিব্রেটাদেরও কি নটোকট থাকে। এরপরে হচ্ছে আমরা এদের মধ্যে পার্থক্য লিখব। নর্মালি 4 মার্কের কোশ্চেনে বৈশিষ্ট্য বা পার্থক্য যখন বলে তুলনামালি পার্থক্য, তখন আমরা কমপক্ষে 8টা লেখার চেষ্টা করব, 7-8টা লেখার চেষ্টা করব কমপক্ষে। এখানে যদি এতগুলা না থাকে, তোমার মাথায় যদি এতগুলা না আসে, সমস্যা নাই, তুমি যে কয়টা লিখতে পারো, বাট অ্যাটলিস্ট 7-8টা লেখা ট্রাই করো। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারছি যে সব সময় এমন হওয়ার দরকার নাই যে সৃজনশীলে জাস্ট কোশ্চেন দেখি তোমার মানে চিত্র দেখি তোমার বুঝে যেতে হবে যে এটা কি, কোনো দরকার নাই। আমরা কি কোশ্চেন দেখেও বুঝতে পারবো মাঝে মাঝে যে আসলে চিত্রটা কি, ভাইস ভার্সাও পসিবল। ঠিক আছে, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে। অনেক কিছুই এরকম রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়। ঠিক আছে, সো বুঝতে পারছি আই হোপ। আচ্ছা, আমরা এর পরেরটাই যাই। এক্স ওয়াই জেড 3টা দেওয়া। এক্স হচ্ছে শিখা কোষ যুক্ত। শিখা কোষের নাম বললে আমরা বুঝি যে এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, উভয় প্রান্ত সরু। উভয় প্রান্ত সরু নরমালি কৃমির হয়। তো যেহেতু আমরা অলরেডি প্লাটিহেলমিনথেসের কথা বলে ফেলছি, তো দিস শুড বি নেমাটোডা। ওকে, আর প্রকৃত খণ্ডকায়ন দেখা যায় কাদের মধ্যে? এক ভদ্রলোকের মধ্যেই দেখা যায়। সেটা কে বলো? বলছো? অ্যানিলিডা, কেঁচো, জোক, এদের মধ্যে কি দেখা যায়? প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। ঠিক আছে, সো ফার্স্ট কোশ্চেন, অস্ট্রিয়া কি? এই যে কিছুদিন আগে আর্জেন্টিনা খেলা হইলো না, ওই অস্ট্রিয়া না। এই অস্ট্রিয়া হচ্ছে কি বলো দেখি, মনে করতো পরিফেরাদের দেহে যে ছিদ্র থাকে এদেরকে অস্ট্রিয়া বলে। ঠিক আছে, আচ্ছা। তার মাছকে কেন পঞ্চঅরীয় প্রাণী বলে? কারণ তার মাছকে কি সমান 5 ভাগে ভাগ করা যায়, তাই না? এই কারণে থেকে পঞ্চঅরীয় প্রাণী বলে। এক্স এর উল্লেখিত পর্বের বৈশিষ্ট্য লিখো। প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস কি কি বৈশিষ্ট্য আছে? শিখা কোষ দেখা যায়। ঠিক আছে, প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলা পড়বো। সো আমার ক্লাস যারা করছো আগে, সেটা এলজিপিএ তে হোক বা একেবারে প্রথমে, ঠিক আছে, যখন 24 শেষে আমাদের ক্লাস শুরু হয়, তাদেরকে আমি এই চ্যাপ্টারটা পড়াইছিলাম। যারা একেবারে আমাদের প্রথম থেকে একাডেমিকে আসো, ওদেরকে আমি পার্থক্য আকারে পড়াইছিলাম। আমি এই চ্যাপ্টারে অনেকগুলো পার্থক্য লিখে দিছিলাম, যেমন প্লাটিহেলমিনথেস নেমাটোডার পার্থক্য, মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডার পার্থক্য, অ্যাসিডাসিয়াই থ্যালিয়াসিয়াই লার্ভাসিয়ার পার্থক্য, তারপরে কন্ড্রিকথিস অ্যাকনেওপ্টেজিস আর্কোপ্টেজিসের পার্থক্য, তারপরে উভচর সরীসৃপ পাখি স্তন্যপায়ীর পার্থক্য। সো তোমরা যদি এই চ্যাপ্টার থেকে জাস্ট ওই পার্থক্যগুলো পড়ো, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার আমরা 100% অ্যান্সার করতে পারবো। খুবই দুর্ভাগ্য না হইলে, খুবই দুর্ভাগ্য না হইলে আমরা 100% অ্যান্সার করতে পারবো। এরপরে লাস্ট বলছে এক্স আর ওয়াই এর মধ্যে কোন, এক্স ওয়াই আর জেড এর মধ্যে কোনটা উন্নত? আমরা জানি আমরা যত বাম থেকে ডানে যাই, বইয়ের ক্ষেত্রে যত পৃষ্ঠা আগাইতে থাকে তত উন্নত হইতে থাকে। পরিফেরা থেকে নিডারিয়া উন্নত, নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথেস উন্নত, এভাবে যায়। সো এইখানে হচ্ছে তাহলে কি নেমাটোডা আর অ্যানিলিডাদের মধ্যে কে উন্নত? স্বাভাবিক অ্যানিলিডা উন্নত। এইবার হচ্ছে এদের মধ্যে পার্থক্য লিখবা। তো নেমাটোডার বৈশিষ্ট্য তুমি জানো, কারণ তুমি এই যে প্লাটিহেলমিনথেস নেমাটোডার পার্থক্য পড়ছো। মলাস্কা অ্যানিলিডার আর্থ্রোপোডা থেকে অ্যানিলিডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবা। ঠিক আছে, তো তাইলে তখনই হচ্ছে তুমি এদের দুইজনের মধ্যে কি করতে পারবা?
পার্থক্য করে নিতে, তখনই হচ্ছে তুমি কি করতে পারবা, এদের দুইজনের মধ্যে পার্থক্য করে নিতে পারবা। ঠিক আছে, সো তাহলেই হচ্ছে তুমি সুন্দরভাবে হচ্ছে এই সিকিউটা অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, এখন তোমরা আবার এটা ভাইবো না যে ভাইয়া পার্থক্য লিখে দেন, দুদিন পরে পরীক্ষা। পার্থক্য পারা উচিত এতদিনে, আমরা জাস্ট দেখেছি যে কিভাবে কোশ্চেন গুলাকে ধরতে হয়, অ্যানালাইসিস করতে হয়। ওকে, পরে দেখি দুইটা ছবি দেওয়া, চিংড়ি, শামুক। চিংড়ি হচ্ছে কারা বলো, কোন পর্ব? আর্থ্রোপড। শামুক, শামুক কোন পর্ব বলো? মলাস্কা, তাই না? সো ফার্স্ট বলছে নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ মনে করো তো? অ্যানিলিয়াদের রেচন অঙ্গকে নেফ্রিডিয়া বলে। অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী বলতে কি বুঝো? যাদেরকে সিলোম থাকে না, যাদের কি থাকে না, সিলোম থাকে না, তাই না? সো সিলোম ছিল তিন প্রকার, অপ্রকৃত, ভ্রান্ত আর হচ্ছে প্রকৃত। সো অপ্রকৃতের মধ্যে কি ছিল? যাদের সিলোম নাই, যাদের কি ছিদ্র থাকে, বাট ওইটা কি পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা হচ্ছে আবৃত থাকে না। আর ওই যে ঝিল্লিটা ওইটা মেসোডার্মাল কোষ স্তর দিয়েও গঠিত হয় না, ওদের মেসোডার্মি থাকে না। দ্বিস্তরী প্রাণী যেমন হাইড্রা, ওদের কি ছিল? সিলোমই ছিল না। ওকে, এবার বলছে প্রাণী দুটির উদ্দীপকে উল্লেখিত প্রাণীর পর্ব দুটির বৈশিষ্ট্য লেখো। তো পর্ব কি কি? একটা কি মলাস্কা, একটা হচ্ছে আর্থ্রোপোডা। সো এই দুইটার বৈশিষ্ট্য লিখে দিব। আমরা পড়ছি যে মলাস্কা আর আর্থ্রোপোডা পার্থক্য কি, আমরা একসাথে পড়ে আসছি। এরপরে হচ্ছে এই যে এই দুইটা প্রাণী মেরুদণ্ডী নয় কেন? ওয়াই নট মেরুদণ্ডী? মানে এখানে কি চাইছে? এদের নন কর্ডাটার বৈশিষ্ট্য চাইছে। কি চাইছে এখানে? নন কর্ডাটাদের বৈশিষ্ট্য চাইছে। কি চাইছে এখানে? নন কর্ডাটাদের বৈশিষ্ট্য চাইছে। ঠিক আছে, তো তুমি এখানে হচ্ছে নন কর্ডাটাদের যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলা লিখে দিবা। সো লাস্টে লিখবা যেহেতু এদের সকল বৈশিষ্ট্য নন কর্ডাটাদের সাথে মিলে, তাই এদের কোনো কর্ডাটা থাকে না বা নটকট থাকে না, তাই এরা কি মেরুদণ্ডী নয়। তোমাকে কিন্তু এখানে এটাও বলতে হবে যে মেরুদণ্ডী আসলে কি, যে উন্নত প্রাণীতে কি নটকট যেটাতে পরিণত হয় ওইটাই মেরুদণ্ড, তাই না? তো তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই টাইপের সৃজনশীল আসে, বেশিরভাগই পার্থক্য আসে, বৈশিষ্ট্য আসে। আই হোপ পারবা। এই চ্যাপ্টারটা একটু কঠিন, অনেক বৈশিষ্ট্য, বাট মনে রাখতে পারলে 100 আর এখানে নাম্বারও ফুল পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা পরের চ্যাপ্টার শুরু করি। একটু আচ্ছা আসো। সো এরপরে আসি আমরা পরের অধ্যায়ে প্রাণীর পরিচিতি, যেটা ভাই বলছি যে এখান থেকে আগে দুইটা প্রশ্ন আসতো, এখন এই বছর একটাও আসতে পারে, একটা আসার পসিবিলিটি বেশি। কোন কোন বোর্ডে, ও আচ্ছা এবার তো বোর্ডের হিসাব নাই, সব বোর্ডে সেম কোশ্চেন। ওকে, দ্যাটস গুড। সো এবার দেখবো 100% কমন। ওকে, আচ্ছা আচ্ছা। তো উচ্চ মাধ্যমিক শ্রেণীর পঠিত জীববিজ্ঞান বইয়ে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে দংশক কোষ বিদ্যমান, আবার এই প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। হাইড্রার কথা বলতেছে। দংশক কোষ বলতে বুঝাইছে হচ্ছে নেমাটোসিস্টের কথা বলছে। ঠিক আছে, আচ্ছা। আর ওই যে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব, সামারসল্টিং আর লুপিং এর কথা বলছে, মানে ওদের চলনের কথা বলছে। সামারসল্টিং হচ্ছে লুপিং। ওকে আসো দেখি ফার্স্টে হিমোলিম্ফ কি। হিমোলিম্ফ ঘাসফড়িং এর থেকে আসছে। হিমোলিম্ফ কি? ঘাসফড়িং এর কি রক্ত আর লসিকা একসাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলে। মেসোগ্লিয়া বলতে কি বুঝো? ওই যে হাইড্রার দেহের মাঝখানে অকোষীয়
যে হচ্ছে জেলির ন্যায় যে ছিদ্র থাকে বা খালি জায়গা, একেই মেসোগ্লিয়া বলে। এরা কি এদের দুইটা স্তরের কি ভিত্তি হিসাবে কাজ করে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে প্রথম অক্ষ বাক্যের বিশেষ গোষ্ঠী সূত্রক নিক্ষেপের কৌশল। মানে এখানে বুঝতেছো, এখানে কি বলছে তোমার কাছে? নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল চাইছে। কি চাইছে তোমার কাছে? নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল চাইছে। এই যে তুমি যে নেমাটোসিস্ট নিক্ষেপ করবা, ওই নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল চাইছে। মানে তুমি না, হাইড্রা যে করে আর কি। ওকে, এরপর হচ্ছে শেষের বাক্যটি বিশ্লেষণ করো। খুবই ইজি একটা কোশ্চেন ছিল সিলেট বোর্ডে 22 সালে। সমারসল্টিং আর লুপিং। সো শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ করো বলতে এদের মধ্যে পার্থক্য চাই নাই, বুঝো, কোশ্চেন বুঝতে হবে আগে। তোমরা এখানে লাফাতে লাফাতে পার্থক্য লিখে দিয়ে আসবা, আমি হইলেও পার্থক্য লিখে দিয়ে আসতাম। কোশ্চেনটা বুঝো আগে। এখানে দুইটা আলাদা আলাদা ভাবে চাইছে যে লুপিং কিভাবে হয়, সমারসল্টিং কিভাবে হয়, ঠিক আছে? এইটা লিখতে হবে উইথ চিত্র অবশ্যই। আচ্ছা, পর প্রশ্ন আসি। এই এক ধরনের নালিকা যা ইনসেক্টা রেচন অঙ্গ। ওকে, ইনসেক্টা মানে হচ্ছে ইনসেক্ট, ঘাসফড়িং, তেলাপোকা। রেচন অঙ্গের নাম কি বলো? মালপিজিয়ান নালিকা। বিশেষ ধরনের কোষগুচ্ছ যা পুঞ্জাক্ষের একক। কে? ওমাটিডিয়াম। ঘাসফড়িং থেকে আসছে, ওমাটিডিয়াম। এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে অ্যাট্রিয়াম কি? অ্যাট্রিয়াম হচ্ছে ঘাসফড়িং এর এই যে যে ছিদ্রগুলা থাকে, ছিদ্রর পরে যে খালি জায়গাটা থাকে ওইটাকে অ্যাট্রিয়াম বলে। ট্রাকিয়া ও ট্রাকিওলের দুটি পার্থক্য লিখো। ট্রাকিয়া হচ্ছে বড়টা, ট্রাকিওল হচ্ছে ছোটটা। ট্রাকিয়ার মধ্যে কি ওই যে একটা আটকে থাকার জন্য কি থাকে বলো? আর ট্রাকিওলের মধ্যে ইন্টিমা থাকে না, তাই না? আর ট্রাকিয়ার মধ্যে থাকে। এরপর বলছে বিয়ের চিহ্নিত চিত্র, ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র। ওই যে এই জিনিস যে মনে আছে না, এইভাবে দিয়ে যে হচ্ছে এইভাবে, ঠিক আছে? ওমাটিডিয়ামের চিত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা যখন ক্লাস করানো হয়েছিল তখনও বারবার বলা হয়েছে। এর গঠন ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করে। এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। ওই যে এটা সহজ যদিও, এই যে মালপিজিয়ান নালিকা যে কানেক্টেড থাকে না, এইভাবে থাকে, তাই না? এরকম দেখতে। সো এই মালপিজিয়ান নালিকা যে হচ্ছে ওদের যে বজ্র পদার্থ শোষণ করে নেয় কিভাবে করে, ঠিক আছে? ওই যে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, মনে আছে নাকি? সো এইটাই হচ্ছে এখানে লিখতে বলছে, গঠন এবং কিভাবে কাজ করে। মানে আমরা এখানে ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকার রেচন তন্ত্রের কাজটা লিখি, কিভাবে কাজ করে। ওকে, পরের প্রশ্নে আসি। ডিম নিম্ফ পূর্ণাঙ্গ ঘাসফড়িং কার কথা বলছে? ঘাসফড়িং এর কথা বলছে। হিমোসিল কি? ওই যে ঘাসফড়িং এর দেহের ভিতরে যে খালি জায়গা, একেই হিমোসিল বলে। সিল মানে গহ্বর, হিম মানে রক্ত, রক্তপূর্ণ গহ্বর। রূপান্তর বলতে কি বুঝো? সো রূপান্তর হচ্ছে কি, এই যে প্রাণী জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, কি রূপান্তর বলে। রূপান্তর দুই ধরনের, অসম্পূর্ণ, সম্পূর্ণ। একটার মধ্যে হচ্ছে প্রাণীর পুরা অবয়বই চেঞ্জ হয়ে যাচ্ছিল যখন সে এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছিল, আর একটার মধ্যে হচ্ছে জাস্ট অল্প কিছু, যেমন ঘাসফড়িং। আচ্ছা, উদ্দীপকের প্রাণীটি নাইট্রোজেন গঠিত বজ্র নিষ্কাশিত হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, আমি জানি না ভাই, আগের কোশ্চেনটা দুইটাই সিলেট বোর্ডের। সো নিষ্কাশিত হওয়ার প্রক্রিয়া ওই যে মালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ। সো রেচন তন্ত্রটা পড়ো ভালো করে, টিচাররা অনেক প্রশ্ন দিয়ে যাচ্ছে। রেখাচিত্রটি বিশ্লেষণ করা, মানে এখানে তোমাকে ঘাসফড়িং এর রূপান্তর, ওই যে আছে না নিম্ফ 1, নিম্ফ 2, নিম্ফ 3, নিম্ফ 4, এইভাবে হচ্ছে তোমাকে রেখাচিত্রটা বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, পারবা আই হোপ। আচ্ছা, এরপর বলছে হাইড্রার বহিঃকোষে এক ধরনের বিশেষ কোষ থাকে যা হাইড্রার শিকার ও আত্মরক্ষা সহায়তা করে, নেমাটোসিস্ট। আবার বহিতক ও অন্ততক এক বিশেষ ধরনের কোষ আছে যা পুনরুৎপত্তি ঘটাতে পারে। এটা কি? ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে কি হাইড্রার কোনো মৃত্যু নেই। আচ্ছা, বলছে মিথজীবিতা কি? ওই যে যেটা প্রাণী যখন একত্রে বাস করে তাই মিথজীবিতা বলে, প্রাণী না জীব, কারণ এখানে প্রাণী উদ্ভিদ দুটোই হতে পারে। হাইড্রার স্বনিষেক ঘটে না কেন? কেন ঘটে না হাইড্রার স্বনিষেক? কারণ হাইড্রা কি করে না,
যখন হাইড্রার যখন জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু ডিম্বাণু এগুলা একই টাইমে সৃষ্টি হয় না, এক টাইমে সৃষ্টি হয়, ঠিক আছে? একসাথে কখনো দুইটা সৃষ্টি হয় না, তাই হাইড্রার স্বনিষেক ঘটে না। এটা ইম্পর্টেন্ট যে হাইড্রার দেহে তো শুক্রাণুও তৈরি হয়, ডিম্বাণুও তৈরি হয়, বাট দুইটাই কি হয় না, একই টাইমে সৃষ্টি হয় না, তাই হাইড্রার স্বনিষেক ঘটে না। বিশেষ ধরনের কোষটি সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় চিত্ররূপ রাখা। নেমাটোসিস নিক্ষেপের কৌশল চিত্রসহ। এমনও চিত্র আঁকতেই হইতো, মাত্রই বলছি এটা। আর দ্বিতীয় অংশের বর্ণিত কোষটি প্রাণীর বংশবৃদ্ধির সাথে জড়িত, বিশ্লেষণ করো। ইন্টারস্টিশিয়াল কোষ, যেমন যৌন জননে তো শুক্রাণু ডিম্বাণু দুইটাই সৃষ্টি হয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। তারপরে যে এটার যে বিভাজন আছে বা মুকুলোদ্গম আছে, মানে অযৌন জনন প্রক্রিয়া, ওইখানেও কি এই প্রক্রিয়াগুলো হচ্ছে কিসের মাধ্যমে? ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরিপাক ও শোষণে। এইবার চলো পরিপাক এবং শোষণের আমরা কিছু সৃজনশীল দেখি। সো ভাইয়া কিন্তু অলরেডি হচ্ছে তোমাদেরকে বলে দিছি যে কিভাবে হচ্ছে তোমাদেরকে সৃজনশীলগুলা লিখতে হবে। তো এখন আমরা জাস্ট জিস্ট অংশগুলা দেখব। বায়োলজি সৃজনশীলের একটা সুবিধা হচ্ছে আমাদের তো আর ফিজিক্স কেমিস্ট্রির মতো হচ্ছে অত ম্যাথ করে করে দেখাইতে হয় না, ম্যাথে তো অলরেডি ম্যাথ করে দেখাইতে হয় যে ম্যাথটা কিভাবে হচ্ছে। সো চলো এবার আমরা দেখি পরিপাকের অধ্যায় থেকে কি কি আসে। সো পরিপাকের অধ্যায় থেকে ভাই যদি প্রথমে বলি সিকিউ আসে কোথা থেকে, কয়েকটা পোর্শন আছে। যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্তে পরিপাক, চারটা টপিক হইল। যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী, পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক। শোষণটা খুব একটা আসে না, স্থূলতা আসে মাঝে মাঝে। বৃহদন্তের কাজ আসছিল একবার ঢাকা বোর্ডে, এগুলা এক্সেপশন না। আর হচ্ছে খাদ্যের শোষণ। সো মেইন টপিক হচ্ছে চারটা। যকৃৎ, মানে যকৃতের কাজ, যকৃৎ বলতে যকৃতের কাজই বুঝাচ্ছি, বিপাকীয় সঞ্চয় ভূমিকা। অগ্নাশয়, অগ্নাশয়ের যে কেন মিশ্রগ্রন্থি বলা হয়। তারপরে হচ্ছে পাকস্থলীতে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক। মাঝে মাঝে খুবই রেয়ারলি পরীক্ষাতে হচ্ছে ওই যে পরিপাকে হরমোনের ভূমিকাটাও আসে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা দেখি আমাদের খাদ্যের অপাচ্য অংশ প্রবেশ করে মোটা নলাকার খাসযুক্ত একটি গঠনের মধ্যে। এই গঠন পৌষ্টিকনালীর অংশ হলেও পরিপাকে মতো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এর ভূমিকা গৌণ। অপাচ্য অংশ, আমরা ধরে ফেলছি যে আমাদের অপাচ্য অংশ আসলে কোনটা? মোটা নলাকার খাসযুক্ত। কার কথা বলছে এখানে বলতো? অপাচ্যর উপরে নজর দাও। যেগুলো আমাদের খাবার যেগুলো শোষণ হয় না, ওগুলা কোথায় চলে যায়? ইয়েস, ভেরি গুড, বৃহদন্ত্রে। ওকে, তাহলে হচ্ছে কি সিকাম? কি সিকাম? হচ্ছে বৃহদন্ত্রের অংশ, ঠিক আছে, যার সাথে আবার কে লাগানো থাকে? অ্যাপেন্ডিক্স লাগানো থাকে। বৃহদন্ত্রকে দ্বিতীয় আচ্ছা, এটা বৃহদন্ত্র হবে না, এটা হবে এন্টেরিক স্নায়ুতন্ত্রকে। এন্টেরিক স্নায়ুতন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ, ইয়েকে বলা হয় না, এই যে কিছু বলে বৃহতন্ত্রকে বলা হয়, এটা ভুলে আসছে আর কি। এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়? কারণ এন্টেরিক স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের পরিপাক নিয়ন্ত্রণ করে, পরিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সো এইখানে আসলে তোমরা জানো যে এটা আসলে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সো এরা আলাদা একটা মস্তিষ্কের মতো কাজ করে, তাই এদেরকে হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসো হচ্ছে নলাকার গঠনটির মানব জীবনের ভূমিকা। এটার কথাই ভাই তোমাদেরকে বলতেছিলাম, তোমাদেরকে এখানে হচ্ছে এই যে বৃহদন্ত্রের কাজ লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কি লিখবা? বৃহদন্ত্রের কাজ। সো বৃহদন্ত্র ফার্স্টে হচ্ছে বৃহদন্ত্র আহ কোথায় থাকে, ঠিক আছে, বৃহদন্ত্রের কয়টা অংশ, এগুলা লিখবা। এরপর বৃহদন্ত্রের কাজে কি কি কাজ করে বৃহদন্ত্র? এই যে আমাদের মল তৈরি করে, ভিটামিন বি এবং কে তৈরি করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে খাদ্যের অপাচ্য অংশকে হচ্ছে জমা রাখে, তাই না? সো বৃহদন্ত্রের বইয়ের মধ্যে 5-6টা কাজ দেওয়া আছে, আমরা ওই কাজগুলা হচ্ছে এখানে লিখে ফেলবো, ঠিক আছে। এটা আসছিলাম এই সৃজনশীলের কথাই বলছিলাম। এরপরে বলছে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা। ওকে,
আমাদের বইয়ে অনেকগুলা হরমোন দেওয়া আছে পরিপাকে, 11-12টা হরমোনের নাম দেওয়া আছে। আমাদের সব হরমোন সম্পর্কে লিখতে হবে না, ভাইয়া জাস্ট কয়েকটা নাম বলে দিচ্ছি, ওগুলো লিখবা। গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন কি করে? গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এরপরে যেই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সিক্রেটিন, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিয়াজাইমিন। কোলেসিস্টো এই দুইজনই হচ্ছে আসলে পাকস্থলী আর ক্ষুদ্রান্তের সবকিছু নিয়ন্ত্রণ করে, যে কোন রস কতক্ষণ ধরে ক্ষরণ হবে, কোন রস কখন ক্ষরণ বন্ধ হয়ে যাবে, পাকস্থলীর যে পাইলোরিক স্ফিংক্টারটা আছে ওইটা কখন খুলে যাবে, কখন বন্ধ হয়ে যাবে। সো এখানে আমরা যখন হরমোনের কথা বলবে, আমি তো সবগুলা হরমোনের নাম লিখবো, হরমোন তো অনেকগুলা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়া, যে ভিল্লিকাইনিন, ঠিক আছে। সো অনেকগুলা হরমোন আছে। সো এর মধ্যে এই দুইটার কাজ হচ্ছে মেইন, সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন। তোমাদের মনে আছে নাকি সিক্রেটিন হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন ছিল, সিক্রেটিন সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন ছিল। সো কিভাবে হচ্ছে সৃজনশীল ধরতে হবে বুঝে গেছো। এরপর আসো আমরা আরো দেখি। সে যে একটা ছবি দেওয়া, তো ছবির, আচ্ছা বায়োলজিতে একটু ছবি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোকের নাম হচ্ছে কি, তোমার আমার সবার প্রিয় কৃত, যকৃৎ। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে কি, অগ্নাশয়, তাই না? অগ্নাশয় হচ্ছে পাতার মতো, অগ্নাশয় হচ্ছে কিসের মতো? পাতার মতো। ওকে, ফার্স্টে বলছে পেরিস্টালসিস কি। তো পেরিস্টালসিস হচ্ছে পাকস্থলীতে খাবারের যে যান্ত্রিক পরিপাক হয়, তখন হয় কি, পাকস্থলীর যে 3টা স্তর আছে, ঠিক আছে, পেশির 3টা স্তর আছে, এগুলা হচ্ছে ক্রমাগত সংকুচিত প্রসারিত হইতে থাকে এবং খাদ্যটা কি চূর্ণ বিচূর্ণ হয়ে কাইমে পরিণত হয়। এইটা কি পেরিস্টালসিস বলে। ওকে, এরপরে বলছে পাকস্থলীর স্ফিংক্টার দুটির নাম এবং কাজ লিখো। আচ্ছা, উপরের দিকে যে স্ফিংক্টারটা থাকে ওইটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। এরা কি করে? এরা পাকস্থলীতে কতটুকু খাদ্য ঢুকবে এইটা নিয়ন্ত্রণ করে। এরা কি কার সাথে কানেক্টেড থাকে? খাদ্যনালী বা ইসোফেগাসের সাথে কানেক্টেড থাকে। আর এরপরে হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার, এই যে নিচেরটাকে বলে পাইলোরিক স্ফিংক্টার। তো পাইলোরিক স্ফিংক্টার কি করে? পাইলোরিক স্ফিংক্টার হচ্ছে এই যে যে খাবারটা তোমার হচ্ছে যে ওইখান থেকে যে ক্ষুদ্রান্তে ডিওডেনামে যাচ্ছে, এইটা নিয়ন্ত্রণ করে যে কতটুকু যাবে, কখন বন্ধ থাকবে, কখন যাবে, ঠিক আছে, এগুলা সব হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার নিয়ন্ত্রণ করে। খুবই মানে কেমন কোশ্চেন এটা, এখানে অনুধাবনের কিছু নাই। আচ্ছা, পি চিহ্নিত অংশের বিপাকীয় ভূমিকা। তো যকৃৎ পি চিহ্নিত অংশ, বিপাকীয় ভূমিকা। ভাই ক্লাস শুরুর আগেই বলছি যে বিপাকীয় আর সঞ্চয় ভূমিকা লিখতে হবে। তো বিপাকীয় ভূমিকা হচ্ছে যকৃৎ যেমন শর্করার বিপাক করে, অনেকগুলা প্রসেস ছিল, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, তারপরে আমিষের বিপাক করে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, তারপরে স্নেহ পদার্থের বিপাক করে লাইপোজেনেসিস প্রক্রিয়ায়, যে অতিরিক্ত যে লিপিড গুলো আছে ওগুলাকে শর্করাতে পরিণত করে, ঠিক আছে। তারপরে হিমোগ্লোবিনের ভাঙন হয়, বিভিন্ন রক্তকণিকার ভাঙন হয়, হরমোনের ভাঙন হয়, ঠিক আছে, আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে। যকৃতের আসলে অনেক বিপাকীয় ভূমিকা, মেইন হচ্ছে 3টা, শর্করা, আমিষ এবং স্নেহ, মানে শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিপাকটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কিউ চিহ্নিত অংশটি হতে নিঃসৃত হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিভাবে? সুন্দর কোশ্চেন। আচ্ছা, নিঃসৃত হরমোন, দেখো সুন্দর প্রশ্ন, এই কোশ্চেনটা কোথায় আসছে? বরিশাল বোর্ডে, খুবই নাইস কোশ্চেন। নিঃসৃত হরমোন কি কয়েকটা হরমোন নিঃসরণ করে, তাই না? মেইন হচ্ছে 2টা, একটা ছিল কি গ্লুকাগন আর একটা ছিল ইনসুলিন। হ্যাঁ, গ্লুকাগন কি করে? রক্তে শর্করার মাত্রা পরিমাণ বাড়ায়, আর ইনসুলিন কি করে? উল্টা করে, শর্করার পরিমাণ কমায়। সো এই যে ইনসুলিন, সে শর্করার পরিমাণ কিভাবে কমায়? কিভাবে কমায়? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে কমায়। সে কিভাবে কমায়? গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে কমায়। গ্লুকোনিওজেনেসিসে কি হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়। আবার গ্লুকাগনের কথা যদি আমি বলি, সে শর্করা কিভাবে হচ্ছে বাড়ায়? গ্লুকাগন শর্করা কিভাবে বাড়ায় বলো দেখি, গিফট করো। গ্লুকাগন মানে হচ্ছে ওই যে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে ভেঙে দেয়। আবার কি লাইপোজেনেসিস আছে, যেখানে লিপিড থেকে সে হচ্ছে গ্লুকোজ তৈরি করে।
তারপরে আরো কি আছে, গ্লুকোনিওজেনেসিস আছে, যেটার মাধ্যমে সে কি করে, নন কার্বোহাইড্রেট উৎস যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে সে গ্লুকোজ তৈরি করে। খুবই সুন্দর একটা প্রশ্ন। তো আমি এখানে একটু লিখে দিই, ইনসুলিন করে হচ্ছে গ্লাইকোজেনেসিসের সাহায্যে, আর গ্লুকাগন করে হচ্ছে ওই যে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিস, ওইগুলোর মাধ্যমে। গ্লুকাগন করে কি, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, লাইপোজেনেসিসের মাধ্যমে। তো সুন্দর একটা সৃজনশীল আসছে। ওই যে ভাইয়া তোমাদেরকে শুরুর আগে বলছিলাম যে যকৃত অগ্নাশয় থেকে আসছে। ওকে, সো এক্স হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, ওয়াই আর বিএমআই হচ্ছে 30 থেকে 35। সিকাম কি, এই এক কোশ্চেন কয়বার আসছে, সিকাম কি? সিকাম হচ্ছে বৃহদান্ত্রের অংশ যার সাথে কি অ্যাপেন্ডিক্স লাগানো থাকে। তারপর হচ্ছে গ্লুকোজের গ্লাইকোজেনের রূপান্তর ব্যাখ্যা করো। সো গ্লুকোজ গ্লাইকোজেনের রূপান্তর হয় কোথায়, যকৃতে। কার সাহায্যে, ইনসুলিনের সাহায্যে, তাই না? আমাদের যকৃৎ সর্বোচ্চ কতটুকু জমা রাখতে পারে গ্লাইকোজেন? 100 গ্রাম। কতটুকু জমা রাখতে পারে? 100 গ্রাম। বলছে এক্স এর কোষগুলোর কাজ ব্যাখ্যা করো। তো গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ আছে, তাই না? আমরা পড়ছিলাম, দেখি মনে করো তো গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ আছে। অক্সিনটিক কোষ ছিল, চিফ কোষ ছিল, প্যারাহিটাল কোষ ছিল, মিউকাস কোষ ছিল। সো গ্যাস্ট্রিক গ্রন্থির কথা ভাই বলছিলাম, গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে 4 ধরনের কোষ থাকে, এরা কে কি তৈরি করে, এটাই হচ্ছে তোমাদের কাছে এখানে জানতে চাইছে। এবার বলছে ওয়াই অবস্থাটির জন্য শুধুমাত্র খাদ্য গ্রহণই দায়ী নয়, বিশ্লেষণ করো। সো ওয়াই হচ্ছে কি, স্থূলতার প্রথম স্তর। তো এখানে কি শুধু খাদ্য গ্রহণই দায়ী না, আরো অনেক কারণে হচ্ছে আমরা কি হইতে পারি, স্থূল হইতে পারি, তাই না? তো আরো অনেক কারণ কি কি আছে ভাইয়া, যেমন বলো, যেমন বিভিন্ন রোগের কারণে হইতে পারে, বিভিন্ন ঔষধের কারণে হইতে পারে, তুমি ডিপ্রেশনে থাকলে তোমার ওজন বেড়ে যাইতে পারে, ঠিক আছে? সো বইয়ের মধ্যে অনেকগুলা কারণ দেওয়া আছে না, ওই কারণগুলো হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি স্থূলতার কারণ জানতে চাইছে। শুনো, আমার ক্ষেত্রেও এটা হইতো, তোমাদের ক্ষেত্রেও হয় আমি জানি। আমরা যখন কোশ্চেন পাই তখন কোশ্চেন দেখার সাথে সাথে আমাদের লেখা শুরু করে দিতে হয়, মানে আমাদের খুব ফাস্ট লেখা শুরু করতে হয়, কারণ পরীক্ষার হলে আসলে টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সো তখন যে সমস্যাটা হয় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়তো আমি কোশ্চেন ঠিক মতো না পড়েই দেখা গেছে আল্লাহর নাম নিয়ে অ্যান্সার করা শুরু করে দিছি, বাট এটা করা যাবে না। সো একটা কোশ্চেন করার অ্যান্সার করার জন্য যদি তুমি 30 মিনিট সময় পাও, এর মধ্যে অ্যাটলিস্ট 1 মিনিট সময় নাও কোশ্চেনটা বুঝার জন্য, যে আসলে এখানে কি চাইছে। 1 আর 2 তো মুখস্থ টাইপ, জ্ঞান অনুধাবনে তো মুখ বোঝার কিছু নাই। 3 আর 4-এর জন্য তুমি আগে বুঝো যে অ্যাকচুয়ালি টিচার কি জানতে চাইছে, কারণ আমরা এখানে অনেক কিছু লিখতে পারি, বাট লাভ নাই। এর থেকে ভালো আমরা 5টা 6টা 7টা 8টা জিনিস লিখবো, টিচার নাম্বার বেশি দিবে, ঠিক আছে? যেমন স্থূলতার কারণ সমাজের মতো, তো তোমরা এইভাবে লিখতে পারো, ধরো এই যে একটা এমনি বক্স করলাম, স্থূলতার কারণ দিয়ে এরপরে নিচে এভাবে টানা শুরু করলা, ধরো ধরো রোগ, রোগ লিখে কি কি রোগের নাম হয়, কারণে হয়, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে হয়, কুশিং সিনড্রোমের কারণে ওজন বাড়ে। তারপরে জিনগত কারণে, যেমন এই যে বাবা মার যদি মোটা স্থূলকায় হয় তাহলে সন্তান 80% ক্ষেত্রে স্থূলকায় হবে। সো এই যে এইভাবে হচ্ছে যদি লিখো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে, নাম্বারও টিচার বেশি দিবে, বুঝতে পারছো? কারণ একটু টিচার এক্সেপশনাল কিছু দেখতে পাইতেছে কারো একজনের খাতায়। আচ্ছা, সো এরপরে আসো, মানবদেহের উদর গহ্বরে কিছু পরিপাক গ্রন্থি রয়েছে, যাদের মধ্যে একটি গ্রন্থিকে দেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিবেচনা করা হয়, অপরটি মিশ্র গ্রন্থি, যা বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। গাইজ, বৃহত্তম বলছে, বৃহত্তম কে? তোমার আমার সবার প্রিয় যকৃৎ। আর মিশ্র গ্রন্থি, মিশ্র বললে আমাদের একজনের নাম চলে আসে, কে? অগ্নাশয়। আমাদের দেহে 3টা মিশ্র গ্রন্থি আছে, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। যকৃৎকে আমরা মিশ্র গ্রন্থি ধরি না, ঠিক আছে? আচ্ছা, কাইম কি? কাইম হচ্ছে ওই যে পাকস্থলী, খাদ্য চূর্ণ বিচূর্ণ করে যে অংশ সৃষ্টি করে ওইটারই কাইম বলে। দন্ত সংকেত বলতে কি বুঝো? দন্ত সংকেত হচ্ছে ওই যে আইসিপিএম না, 2 1 2 3, ঠিক আছে? আমাদের প্রতি মাড়ির 1 ভাগে
মানে মাড়ির প্রতি সাইডে কয়টা করে কোন দাঁত, কর্তন দাঁত কয়টা আছে, ছেদন দাঁত কয়টা আছে, অগ্রপেশন দাঁত কয়টা আছে, পেছন দাঁত কয়টা আছে, এইটাকে লিখাটারই বলতেছে হচ্ছে আমার কি, এইভাবে লিখাটাকে আমার কি বলতেছে, দন্ত সংকেত। আচ্ছা, আমি জানি যে পরীক্ষার হলে তোমরা 1 আর 2 নিয়ে অনেক প্যারা খাও, আমিও খাইতাম। সো 2 মার্ক নিয়ে যাতে প্যারা না খাও, এই জন্য করবা কি, বইয়ের থেকে, প্র্যাকটিস বুক থেকে, বই তো এইভাবে নাই, প্র্যাকটিস বুক থেকে, বা তোমার কাছে যদি কোনো গাইড থাকে ওই গাইড থেকে ওই চ্যাপ্টারের 2 মার্কের প্রশ্নগুলা দেখে নিবা, বুঝতে পারছো? আর 2 মার্কের জন্য আসলে আলাদা করে পড়তে হয় না, আমরা যা সিকিউর জন্য পড়ি, মানে 3 আর 4 এর জন্য পড়ি, ওইখান থেকে 2 চলে আসে, ঠিক আছে? আচ্ছা, বলছে প্রথমটা সঞ্চয় ভূমিকা। তো যকৃৎ কিভাবে কার্বোহাইড্রেট সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, ভিটামিন খনিজ লবণ সঞ্চয় করে, ঠিক আছে? তারপরে পিত্তরস সঞ্চয় করে, সঞ্চয় ভূমিকা লিখে দিবা। শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। সো মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয়, কেন? হরমোনও ক্ষরণ করে, এনজাইমও ক্ষরণ করে। সো আমাদেরকে হরমোনের নামগুলো লিখতে হবে, ইনসুলিন, গ্লুকাগন, ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন। আবার এর নামগুলোও লিখতে হবে, এনজাইমের নামগুলোও লিখতে হবে না, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, ঠিক আছে? সো এখানে আমরা লিখে পাশাপাশি ও কি কাজ করে, যেমন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরা সবাই কি করে, প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, অ্যামিনোপেপটাইডেস কি করে, পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। সো এখানে লিখতে হবে এবং লাস্টে বলতে হবে। ফলে দেখা যাচ্ছে যে কি, অগ্নাশয় একই সাথে হরমোন এবং এনজাইম দুটিই ক্ষরণ করে, তাই অগ্নাশয়কে, এবং যা বিভিন্ন খাদ্য পরিপাকে সহায়তা করে, তাই উপরোক্ত উক্তিটি যথার্থ। আচ্ছা, সো আবার সেম জিনিস, বাট এবার হচ্ছে পাকস্থলী আর অগ্নাশয়। সো অবেসিটি কি? অবেসিটি হচ্ছে স্থূলতা। পরিপাকে দাঁতের ভূমিকা লেখো। দাঁত কি করে? যান্ত্রিক পরিপাকে সাহায্য করে, খাবারকে হচ্ছে কি করে, টুকরো টুকরো করতে সাহায্য করে, যাতে হচ্ছে খাবারটা পরে পাকস্থলী ক্ষুদ্রান্তে গেলে সহজে পরিপাক হয়। এই চিহ্নিত অংশের যান্ত্রিক রাসায়নিক পরিপাক অঙ্গের ব্যাখ্যা করো। এই চিহ্নিত হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক হয়, ওই যে বলছিলাম পেরিস্টালসিস। আর রাসায়নিক পরিপাক তো খুবই অল্প হয়, ঠিক আছে, পেপসিন আর প্রোরেনিন, পেপসিন আর রেনিন হচ্ছে অল্প কিছু পরিপাক করে, ওইটা লিখে দিবা। এরপর হচ্ছে বিচিহ্নিত অঙ্গে শর্করার পরিপাক ও বিপাক, বিচিহ্নিত অংশে শর্করার পরিপাক ও বিপাকীয়। বিচিহ্নিত অংশটা তো হচ্ছে অগ্নাশয়, নট পাকস্থলী। তো এই শর্করাকে কি করে, ওই যে ইনসুলিন আর গ্লুকাগন, ইনসুলিন হচ্ছে কমায়, গ্লুকাগন হচ্ছে বাড়ায়, ঠিক আছে? এটাই হচ্ছে এখানে লিখতে হবে। সাথে হচ্ছে ওই যে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, এগুলাকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়। এবার আসো আমরা আমাদের রক্তের অধ্যায়ে সৃজনশীল দেখি। হ্যাঁ, আচ্ছা, চলো। সো আমাদের দেহে একটি আচ্ছা, রক্ত থেকে কি কি আসে ভাইয়াকে ওইটা বলে নেই, আমি প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে হচ্ছে বলে দেই যে কি আসে। সো রক্ত থেকে সৃজনশীলে ফার্স্টে হচ্ছে বিভিন্ন রক্তকণিকার কাজ খুবই রেয়ারলি আসে, অল্প আসে। রক্ত থেকে সৃজনশীল আসে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের থেকে কি আসে, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র, মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই দুইটা সবচেয়ে বেশি আসে। মাঝে মাঝে ব্যারোরিসেপ্টর আর বিভিন্ন ধরনের সংবহন আসে। তারপরে সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যানজাইনা। কারণ, কাজ, মানে কাজ তো না, লক্ষণ, কিভাবে প্রতিকার পাওয়া যায়, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর। এরপরে আসে হচ্ছে ওই ধরো পেসমেকার থেকে মাঝে মাঝে আসে, ওপেন হার্ট সার্জারি থেকে মাঝে মাঝে আসে। তারপরে হচ্ছে তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে আসে অনেক বেশি, হ্যাঁ, অ্যাঞ্জিওপ্লাস্টিটা বেশি আসে। তাহলে এই চ্যাপ্টারে বেশি আসে কি কি, কার্ডিয়াক চক্র, হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, অ্যাঞ্জিওপ্লাস্টি, এই কয়টা টপিক থেকে বেশি আসে প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যা আমাদের যে পাম্পিং, আচ্ছা এটা ইয়ের কথা বলছে, সিরাম কি? সিরাম হচ্ছে ওই যে রক্ত জমাট বেঁধে গেলে যে হলুদ কালারের তরল পদার্থ বের হয়, তাকেই সিরাম বলে। এখানে হচ্ছে কি রক্ত সঞ্চালন অনেকগুলো ফ্যাক্টর থাকে না। পোর্টাল সংবহন তন্ত্র কি? পোর্টাল সংবহন হচ্ছে যেই সংবহন তন্ত্রে শিরা থেকে কৈশিক জালিকা সৃষ্টি হয়, তাকেই পোর্টাল সংবহন বলে। আমাদের দেহে কি আছে, হেপাটিক পোর্টাল শিরা আছে। নর্মালি কি শিরা থেকে কখনো কি হয় না, আমার কৈশিক জালিকা সৃষ্টি হয় না, বাট পোর্টালে হয়, এক্সেপশন। আচ্ছা, হৃৎপিণ্ডের চিত্র, এটা মাস্ট, ঠিক আছে? হৃৎপিণ্ডের চিত্র এটা পরীক্ষায় আসবে মোটামুটি 99% শিওর, ঠিক আছে?
আচ্ছা, অঙ্গটিতে দুটি বিশেষ সময় বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়। লাভ আর ডাবের কথা বলছে, ঠিক আছে। লাভ আর ডাব তো হচ্ছে ওই যে ডায়াস্টল আর সিস্টল, অল ইন দ্য নিলয় ডায়াস্টল আর সিস্টলের সময় সৃষ্টি হয়। সো এইটা হচ্ছে ওই তোমার কার্ডিয়াক চক্রেরই ওই পোর্শনটা জাস্ট ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে, যে ওই যে কপাটিকাগুলা ভেঙে যাচ্ছে, সরি কপাটিকাগুলা খুলে যাচ্ছে, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, এটা মানে 4 মার্কে আসার মতো প্রশ্ন না, কিন্তু দিয়ে দিছে, কি করার আছে। চিত্র এ দিয়ে কি বুঝায় দেখি একটু গেস করো তো, ভাই বলছি এরপরে তোমরা গেস করো। আচ্ছা, অ্যানজাইনা কি? ওই যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোলেস্টেরল জমে গেলে যে কি হয়, বুকে ব্যথা শুরু হয়, এটারই অ্যানজাইনা বলে। শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ধ্বংস করা। আমাদের বইয়ে একটা শ্বেত রক্তকণিকার কাজের একটা হচ্ছে পোর্শন আছে, 6-7টা কাজ দেওয়া, ওইটা এমসিকিউর জন্য 100% লাগে, আর সিকিউর জন্য এই যে মাঝে মাঝে এখানে চলে আসে, ঠিক আছে, যে ইউসিনোফিল কি করে, বেসোফিল কি করে, নিউট্রোফিল কি করে, মনোসাইট কি করে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ওইখানে লিখতে হবে। হার্টবিট বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে অংশগ্রহণ, ওকে। এ হচ্ছে কি বলো, সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে। সো সান কয়বার বিট করে, সানকে কেন প্রাকৃতিক পেসমেকার বলা হয়, এগুলো এখানে লিখবা। মানুষের হৃৎপিণ্ডের উদ্দীপকের এই চিহ্নিত অংশ যদি দুর্বল বা অকার্যকর হয়, তাহলে কোন ধরনের ব্যবস্থা প্রয়োজন হয়? দুর্বল বা অকার্যকর হলে কি বসাতে হয়? হ্যাঁ, কৃত্রিম পেসমেকার। ভাইয়া বলছিলাম একটু আগে যে কৃত্রিম পেসমেকার থেকেও প্রশ্ন আসে মাঝে মাঝে, ঠিক আছে, কৃত্রিম পেসমেকার থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। ওকে, আসো তারপরে দেখি চিত্র দেওয়া, ছবি দেখে আমরা গেস করতেছি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সো কার্ডিয়াক চক্র কি? কার্ডিয়াক চক্র হচ্ছে ওই যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, অলিন্দ নিলয় সংকোচন প্রসারণকে মানে একসাথে হচ্ছে কার্ডিয়াক চক্র বলে। রক্তনালীর ভেতরে রক্ত তঞ্চন হয় না কেন? 2টা কারণ মেইনলি, একটা হচ্ছে হেপারিনের কারণে রক্ত জমাট বাঁধে না, 2 হচ্ছে আরেকটা কি, রক্তের গতি অনেক বেশি থাকে, তাই হচ্ছে রক্ত জমাট বাঁধে না। উদ্দীপকে উল্লেখিত পি ও কিউর মধ্যে পার্থক্য লিখো। ভাই লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য যদি না লিখতে পারো, তাইলে মানে আর কিছু বলার নাই। একজনের নিউক্লিয়াস নাই, আরেকজনের আছে। একজন হচ্ছে জীবাণু, এই যে হচ্ছে জীবাণু ধ্বংস করে, হচ্ছে সারা দেহে অক্সিজেন পরিবহন করে, এর মধ্যে হিমোগ্লোবিন আছে, এর মধ্যে হিমোগ্লোবিন নাই, এ কারণে রক্ত লাল হয়, ওর কারণে রক্ত লাল হয় না। তারপরে এর সংখ্যা লিখে দিবা, ঠিক আছে, এর সংখ্যাও লিখে দিবা। ওকে, উদ্দীপকে উল্লেখিত আর একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সূচনা করে, কি দেখি বলো তো? অনুচক্রিকা। আচ্ছা, একটু আমরা মনে রাখি, লোহিত রক্তকণিকা কাজ কি? অক্সিজেন পরিবহন। শ্বেত রক্তকণিকা কাজ কি? জীবাণু ধ্বংস করা। কাজ কি? অনুচক্রিকার কাজ কি? হ্যাঁ বলো, অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তো এইখানে রক্ত জমাট বাঁধে কিভাবে, ওইটা লিখে দিবা, ঠিক আছে। ও আচ্ছা, এইটা মিস গেছে, রক্ত জমাটটাও আসে মাঝে মাঝে, হ্যাঁ, পরীক্ষাতে রক্ত জমাটটাও মাঝে মাঝে হচ্ছে পরীক্ষাতে আসে, ঠিক আছে। আচ্ছা, সো রক্ত জমাট বাঁধে কিভাবে মনে আছে না? কি হয়, ফার্স্টে বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকা ভেঙে যায়, তাই না? অনুচক্রিকা ভেঙে কি হয় দেখি, মনে করো তো একটু। অনুচক্রিকা ভেঙে কি হয়? ফার্স্টে তো হচ্ছে হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয়, আর সে নিজে কিসে পরিণত হয়? আচ্ছা, তো এটা এখনই বইয়ের মধ্যে দেখে হচ্ছে এটা মুখস্থ করে ফেলো, যাদের মুখস্থ নেই, যারা জানো তারা তো পারবাই ইনশাল্লাহ। আচ্ছা, আসো কার্ডিয়াক চক্র। সিস্টল কি? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে। হার্ট অ্যাটাক বলতে কি বুঝো? ওই যে হৃৎপিণ্ডের রক্তনালী জমাট বেঁধে একেবারে ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক বলে। এ আর বি এর রক্তবাহিকাগুলো ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। এ আর বি এর রক্ত, ও আচ্ছা, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। নর্মালি কি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, শুধুমাত্র পালমোনারি ধমনী হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরা কি সেম, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, মানে উল্টা কাজ করে, এই জন্য এরা ব্যতিক্রম। দ্বিচক্রী সংবহন প্রদর্শন হয়েছে, বিশ্লেষণ করো। দ্বিচক্রী কিভাবে? এই যে এইটা একটা চক্র, এটা একটা চক্র,
তো এই যে হৃৎপিণ্ড মানে আমাদের এখানে পুরো কার্ডিয়াক চক্রটাই চাইছে, ঠিক আছে? কার্ডিয়াক চক্র এই যে ডান নিলয় থেকে বের হয়, ফুসফুসে যায়, আবার বাম অলিন্দে চলে আসে, তারপরে আবার বাম নিলয় থেকে সারা দেহে যায়, সারা দেহে আবার ডান অলিন্দে চলে আসে, ঠিক আছে? কার্ডিয়াক চক্র চাইছে, এখানে আমার কাছে কি চাইছে? কার্ডিয়াক চক্র, ঠিক আছে? এমওএন এর রক্তের গ্রুপ যথাক্রমে এ পজিটিভ, বি নেগেটিভ। দুর্ঘটনাজনিত কারণে এম এর দেহ থেকে রক্তক্ষরণ হয়, এন এর হয় না। হাত কেটে রক্তক্ষরণের এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এন শল্য চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন, এন এর রক্ত দেওয়ার ইচ্ছা পোষণ করলেও ডাক্তার তা নিতে অপারগতা প্রকাশ করে। ওকে, এখানে একটু ভুল আসছে, এম আর এন এর মধ্যে গোলায় ফেলছে। ওকে, দেখছি, সমস্যা নেই। অ্যাঞ্জিওপ্লাস্টি কি? অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে ওই যে হৃৎপিণ্ডের রক্তনালী যখন কি হয়, সংকীর্ণ কোলেস্টেরল জমে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে কি করা হয়, ভিতরে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে ওই রক্তনালীটাকে কি করা হয়, বড় করে দেওয়া হয়, যদি অ্যাঞ্জিওপ্লাস্টি বলে। রক্ততঞ্চন বলতে কি বুঝো? কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধাকে রক্ত। এন এর হাতে সংগঠিত প্রক্রিয়াটি এন এর, আচ্ছা, এন এর হাতে মানে হচ্ছে কি বুঝাইছে? রক্ত জমাট প্রক্রিয়া বুঝাইছে, এন এর রক্ত জমাট ব্যাখ্যা করে দিবা। এন এর রক্ত নিতে অপারগতা প্রকাশ করে কেন? এন, এই যে এন, এ পজিটিভ, বি নেগেটিভ। আচ্ছা, এ পজিটিভকে বি নেগেটিভ ব্লাড দিতে চাইছে, পারবে না। কেন পারবে না? কারণ বি এর মধ্যে কোন অ্যান্টিজেন আছে? এটা যদি চ্যাপ্টার কোশ্চেন না। বি এর মধ্যে কোন অ্যান্টিজেন আছে বলো? বি অ্যান্টিজেন আছে। আর এর মধ্যে কোন অ্যান্টিবডি আছে? বি অ্যান্টিবডি আছে। এই ভদ্রলোক করবে কি, এই বি কে কি করবে, জমাট বাঁধায় দিবে। জমাট বাঁধায় দিলে কি হচ্ছে, বি আর বাঁচতে পারবে? পারবে না, ঠিক আছে? মানে যে এ পজিটিভ সে আর বাঁচতে পারবে না। সো এই কারণে কি রক্ত দেওয়া যাবে না। শুধু এর কে দিতে পারবে? এম কে, এ দিতে পারবে আর ও দিতে পারবে, তাই না? আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়। এবার চলে আসো, আমরা চলে যাই হচ্ছে 5 নম্বর অধ্যায়। এটা একটা সহজ অধ্যায়, অনেকদিন ধরে ছিল, বাট এতদিন হচ্ছে এখান থেকে আসতো। সো এই বছর খুবই কম চান্স আছে এখান থেকে সৃজনশীল আসার, তাও আমরা দেখি শ্বসন থেকে কি আসে প্রশ্নে। দ্যাটস দ্য কোশ্চেন। খুবই ইজি জিনিস আসে। এক হচ্ছে ফুসফুসের গঠন, ফুসফুসের কাজ, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন, আর হচ্ছে যে সাইনোসাইটিস আর ওটিটিস মিডিয়া। মাঝে মাঝে ধূমপায়ীদেরটা আসে, বাট ওটা খুবই রেয়ার। এই বছর তোমাদের খুবই কম চান্স যেই চ্যাপ্টার থেকে আসবে, যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল, অনেক বছর ধরে এখান থেকেই খালি প্রশ্ন আসতেছে। নর্মালি 5 অথবা 6 থেকে একটা আসে, সো 5 থেকে আসার সম্ভাবনা কমে, বা 6 থেকে বেশি আসবে। চলো, ওই যে ছবি দেওয়া, হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি বুঝাইছে হচ্ছে অ্যালভিওলাস, এটা হচ্ছে তোমার রক্তনালী, কৈশিক জালিকা। আচ্ছা, বহিঃশ্বসন কি? বহিঃশ্বসনেই যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এটারই বহিঃশ্বসন বলে। আর অন্তঃশ্বসন কি? কোষের ভিতরে যেটা হয়, যেখান থেকে শক্তি উৎপন্ন হয়, এটা অন্তঃশ্বসন। ওইটিস মিডিয়া কেন হয়? ওইটিস মিডিয়া হচ্ছে কি হয়, এই যে আমাদের কি কানের সাথে গলা কানেক্টেড থাকে যে নালীটা দিয়ে, ওই নালীতে যখন কি হয়, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে, ওইটারই ওইটিস মিডিয়া বলে। পিও কিউ এর বিনিময় ব্যাখ্যা করো। মানে এখানে প্রেসার গুলা লিখতে হবে, ঠিক আছে? যে অ্যালভিওলাসে অক্সিজেনের প্রেসার থাকে এত, কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের প্রেসার থাকে এত। সো ওই দুই পাশে প্রেসারকে সমান করার জন্য কি হতে থাকে, যাইতে থাকে, ঠিক আছে? ওই যে 104 মিলিমিটার পার স্তম্ভ, তারপরে হচ্ছে 100 মিলিমিটার পার স্তম্ভ, সে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কম থাকে 46 মিলিমিটার পার স্তম্ভ, আর ওইখান থেকে 40 মিলিমিটার পার স্তম্ভ। এই কারণে হচ্ছে বিনিময়টা বলছে। আর পিও কিউ এর পরিবহনে রক্তের রঞ্জক পদার্থের ভূমিকা বিশ্লেষণ করো। মানে ওই যে হিমোগ্লোবিনের কথা বলছে, ঠিক আছে? এখানে তোমার কাছে জানতে চাইছে যে হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। সো অক্সিজেন কিভাবে পরিবহন করে? খুবই ইজি, ওই যে চারটা, একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন গ্রহণ করে, মানে নিয়ে হচ্ছে ইয়ে করে। আর কার্বন ডাইঅক্সাইডের হিমোগ্লোবিনের মাধ্যমে কি কার্বন ডাইঅক্সাইডও খুবই অল্প পরিমাণে কি হয়, পরিবাহিত হয়। সো তোমার কাছে এখানে কিন্তু শুনো কোশ্চেন, ওই যে ভাই আবার বলছি, কোশ্চেনটা বুঝে ভালো মতো, শুধুমাত্র হিমোগ্লোবিন চাইছে, শুধুমাত্র কি চাইছে, হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ওইটা চাইছে। সব চাই না কিন্তু, সব লেখো না, টিচার বিরক্ত হয়ে যাবে, নাম্বার কমায়ও দিতে পারে, বেশি লিখলে কিন্তু টিচাররা নাম্বার কমায় দেয়। আচ্ছা,
এরপরে আসো, মানুষের বক্ষ গহ্বরের দুপাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠযুক্ত অঙ্গ আছে যা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় ঘটায়। ফুসফুসের কথা বলছে। প্লুরা কি? ফুসফুসে বায়ুর আবরণকে প্লুরা বলে। সাইনোসাইটিস কি? সাইনাসের রোগ জীবাণুর আক্রমণকে সাইনোসাইটিস বলে। উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম এককের গঠন বিশ্লেষণ করো। অ্যালভিওলাসের গঠনের কথা বলতে অ্যালভিওলাসের গঠন লিখবা। আর উদ্দীপক উল্লেখিত শেষোক্ত গ্যাসটি পরিবহনের শাইলবৃত্ত। শেষোক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড কয়টা প্রক্রিয়াতে পরিবহন হয়? 3টা প্রক্রিয়াতে। একটা তো হচ্ছে রক্তরসের মাধ্যমে, আর একটা হচ্ছে প্রোটিন রূপে, আর একটা কি ছিল? বাইকার্বনেট রূপে, যে রূপে সবচেয়ে বেশি পরিবহন হয়। এইটাই কথাই বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহনটাই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো দেখি আচ্ছা, সো পালমোনারি ধমনী, ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। ফুলকা কি? মাছের শ্বসন অঙ্গ। অন্তঃশ্বসন কি? বা একটু আগে বলছে যে আমাদের কোষের ভিতরে যে অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপন্ন হয়, এটাই অন্তঃশ্বসন। বি একটি ব্যতিক্রম ধর্মী রক্তবাহিকা ব্যাখ্যা করো। আচ্ছা, পালমোনারি ধমনীর কথা বলছে। ধমনী নরমালি কি? অক্সিজেন পরিবহন করে, বাট এ কি করে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা। আর এতে গ্যাসের বিনিময় একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে হয়। লিখো, এতে গ্যাসের বিনিময় সুনির্দিষ্ট পদ্ধতিতে হয়। ব্যাপনের কথা বলছে এখানে। ঠিক আছে? সো ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে কি হয়? এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে হচ্ছে অক্সিজেন আসতে থাকে, আবার উল্টা হয়, নিম্ন ঘনত্ব উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে হচ্ছে যাইতে থাকে কার্বন ডাই অক্সাইড। সো এটার কথাই বলছে, সুনির্দিষ্ট পদ্ধতিতে হয় বলতে এটাই বুঝাইছে বেসিক্যালি। এরপরে দেখি, মানুষের মাথার খুলিতে 4 জোড়া বিশেষ গহ্বর থাকে। সাইনাসের কথা বলছে, যা আত্মশের পরিবর্তে তরল দ্বারা পূর্ণ হলে সংক্রমণ হয়। ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম হচ্ছে যা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে। ওইটিস মিডিয়া, আবার বলছে ওই যে ইউস্টেশিয়ান নালীতে জীবাণু আক্রমণ করলে ওইটিস মিডিয়া হয়। 4 জোড়া গহ্বরের নাম, অবস্থান, প্রদাহ। এই যে একটু এক্সেপশনাল কোশ্চেন। সো সাইনাস আছে আমাদের 4টা, তোমরা জানো, তাই না? ফ্রন্টাল, তারপরে হচ্ছে যে ম্যাক্সিলারি, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার নামগুলা লিখে দিবা, অবস্থান, আর হচ্ছে প্রদাহ তো সবগুলারই সেম। এবারে বলছে প্রদাহ থেকে কিভাবে মুক্ত থাকা যায়, সেটা হচ্ছে সাইনোসাইটিস থেকে কিভাবে মুক্ত থাকতে পারবা। এটা ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে সাইনোসাইটিস আর ওইটিস মিডিয়া থেকে প্রশ্ন আসে। সো দেখলা যে সাইনোসাইটিস আর ওইটিস মিডিয়া থেকে অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন আসে। সো অ্যান্সার করো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি পরের চ্যাপ্টারে। মানে আগের চ্যাপ্টারটা ফার্স্ট চান্সে, কারণ খুব ভালো চান্স আছে এবার এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? সো আমরা দেখি বজ্র থেকে কি কি প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা এবার খুব ভালো চান্স আছে যে বজ্রের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সো এখান থেকে কি কি প্রশ্ন আসে, যদি আগে ওইটা তোমাদেরকে একটু বলি, তাহলে এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে, এক তো হচ্ছে বৃক্কের গঠন। ঠিক আছে? সো রেচনতন্ত্রের গঠনটা এভাবে আসে না, বৃক্কের গঠনটাই আসে। সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে নেফ্রনের গঠন। ঠিক আছে? নেফ্রন গঠন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। তারপরে মূত্রের শাইলবৃত্ত থেকে খুব একটা প্রশ্ন ওইভাবে আসে না, আমরা এখন দেখবো। ডায়ালাইসিস থেকে প্রশ্ন আসে, বৃক্ক প্রতিস্থাপন থেকে প্রশ্ন আসে, আর লাস্টের দিকে যে বৃক্কে হরমোনের ভূমিকা, অসমোরেগুলেশন, এগুলা থেকে কম আসে প্রশ্ন। বেশি আসে হচ্ছে নেফ্রনের গঠন, বৃক্কের গঠন, বৃক্কের কাজ, আর আরেকটা হচ্ছে তোমার ডায়ালাইসিস, বৃক্ক প্রতিস্থাপন। ঠিক আছে? তো চলো দেখি আসুন। ফার্স্ট হচ্ছে নেফ্রন কি? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যিক একক। নির্বাচনমূলক পুনঃশোষণ বলতে কি বোঝায়? যে ওই যে যখন গ্লোমেরুলার ফিল্টারটা কোথায় যায়, প্রক্সিমাল প্যাচাও নালিকায় যায়, তখন হচ্ছে কি যে নালীটা রেনাল ক্যাপসুল থেকে যে হচ্ছে রেনাল টিউবিউলে যেগুলা যায়, সব কিন্তু শোষণ হয় না, তাই না? গ্লুকোজ শোষণ হয়, অ্যামাইনো অ্যাসিড শোষণ হয়, কিন্তু বজ্র পদার্থ কিন্তু আবার শোষণ হয় না। সে এইটা কি বলছে হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। উদ্দীপকের চিত্রটির এককের কথা বুঝো, এখানে কিন্তু বৃক্কের চিহ্নিত চিত্র চাইনি, এককের চাইছে, মানে নেফ্রনের চিহ্নিত চিত্র। সেটা অনেক ইম্পর্টেন্ট আসে, নেফ্রনের চিহ্নিত চিত্র পরীক্ষাতে অনেক আসে, তো চিহ্নিত চিত্রটা এঁকে দিবা। দেহের বজ্র নিষ্কাশনে উদ্দীপকের অঙ্গটির প্রধান ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। মানে পরেরটুকু আসে নাই। সো বজ্র নিষ্কাশনে উদ্দীপকের অঙ্গ বৃক্ক, ভাই মাত্রই বলছি যে বৃক্কের কাজ পরীক্ষাতে আসে। সো প্রথম সৃজনশীলই দেখো যে নেফ্রন আসছে, বৃক্কের কাজ আসছে। আচ্ছা, এরপর একটা দেখি। সেইটাতে নেফ্রনের গঠনই দেওয়া, এটা হচ্ছে গ্লোমেরুলাসের সাথে মার্ক করা, এটা হচ্ছে রেনাল টিউবিউল ধরি বা প্রক্সিমাল প্যাচাও নালিকা। দেখি কি কোশ্চেন যায়। রেচন কি? নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ।
যে প্রক্রিয়া দেহের বাইরে বের হয়ে যায় তাকে রেচন বলে। গ্লোমেরুলার ফিল্ট্রেট কি? গ্লোমেরুলাস রক্ত থেকে যে পদার্থগুলো বের করে নিয়ে আসে ওইটা কি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। কতটুকু? 125 কিউবিক সেন্টিমিটার প্রতি মিনিটে, তাই না? বাট এর মধ্যে আবার কি 124 সেন্টিমিটারই হচ্ছে শোষণ হয়ে যায়, কিউবিক সেন্টিমিটারই হচ্ছে শোষণ হয়ে যায়। মূত্র সৃষ্টিতে এর ভূমিকা, তো এখানে গ্লোমেরুলাসের কাজ লিখবা। গ্লোমেরুলাস কিভাবে কাজ করে, যে অ্যাফাইন্ড আর্টারিয়াল দিয়ে রক্ত প্রবেশ করে, ওইখানে হচ্ছে কি থাকে, প্রেসারের ভিন্নতার কারণে হচ্ছে কি হয়, আমার চাপের কারণে কি হয়, বর্জ্য পদার্থগুলা সব নিচে চলে আসে, এরপর আবার হচ্ছে রক্তগুলা কি ইফাইন্ড আর্টারিয়াল দিয়ে হচ্ছে বের হয়ে যায়, তাই না? আচ্ছা, পুনর্শোষণে বি অংশ কাজ না করলে আমাদের কি কি সমস্যা হতো? আচ্ছা, এটা সুন্দর কোশ্চেন। সো তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এই যে মূত্রের যে শারীরবৃত্ত, মূত্রের শারীরবৃত্তে নির্বাচনমূলক পুনর্শোষণ প্রশ্নটা পড়তে হবে ভালো মতো। নির্বাচনমূলক ঠিক আছে। আচ্ছা, পরে দেখি। তারপরে বলছে প্রিয়ান আমাদের দেহে যখন লবণ ও পানি ধরে রাখে তখন শরীরের বিশেষ বিশেষ অংশ ফুলে যায়। প্রিয়ান মানে, আচ্ছা এটা যদি বাদ দেই, রক্তের ঘনত্বের অস্বাভাবিকতায় শরীরে একটি বিশেষ অঙ্গে হরমোনের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যার সৃষ্টি হয়। ওকে, তো শিখাকোষ, প্লাটিহেল মিনথেসের রেচনা অঙ্কে শিখাকোষ বলে। লিম্ফোসাইটকে স্মৃতিকোষ বলে কেন? কারণ লিম্ফোসাইট হচ্ছে ওই যে কোনো জীবাণু আমাদের আক্রমণ করলে ওই জীবাণুটাকে মনে রাখতে পারে এবং অ্যান্টিবডি তৈরি করতে পারে, এই জন্য লিম্ফোসাইটকে হচ্ছে স্মৃতিকোষ বলে। অঙ্গটির গাঠনিক এককের বর্ণনা দাও। অঙ্গটা হচ্ছে বৃক্ক, গাঠনিক একক হচ্ছে নেফ্রন। সো নেফ্রনের বর্ণনা চাইছে। আচ্ছা, খুব ভালো চান্স আছে, 99% চান্স আছে এবার তোমাদের নেফ্রনের চিত্র আসবে, বুঝছো? এটা মাথায় রেখো। অঙ্গটিতে উল্লেখিত জৈব রাসায়নিক পদার্থ সমূহের বহুমুখী আচরণের সম্পর্কে আলোচনা করো। সুন্দর কোশ্চেন। জৈব রাসায়নিক পদার্থ সমূহ মানে হচ্ছে এখানে হরমোন গুলার কথা বলছে, যে এখানে ওই যে তোমার কয়েকটা হরমোন হচ্ছে কাজ করে না, কি কি হরমোন কাজ করে বলো? ভ্যাসোপ্রেসিন কাজ করে, ঠিক আছে, যা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে যেটাকে, যেটা কি করে, দেহে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সেইটার কথাই বলছে। বহুমুখী আচরণ করে, দেখো ও তো একদম মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করতেছে, অ্যান্টিডায়োটিক হরমোন। এরপরে আবার হচ্ছে কি, দেহে কতটুকু পানি থাকবে, বের হয়ে যাবে, এইটারেও নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওইভাবে লিখে দিবা। আচ্ছা, সো যেহেতু এত বছর ধরে এখান থেকে প্রশ্ন আসে নাই, সো এই কারণে এখান থেকে আমরা অল্প কিছু সৃজনশীল হচ্ছে অ্যাড করে দিছি। বাট গাইস, এই চ্যাপ্টার থেকে এবার 99% চান্স আছে সৃজনশীল আসবে। কি কি পড়া লাগবে আমি বারবার বলে দিচ্ছি। সো এইভাবে যদি পড়ো ইনশাল্লাহ, আই হোপ তাইলে এখান থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এই অধ্যায় থেকে প্লিজ অ্যান্সার করো, ঠিক আছে, রিকোয়েস্ট। 9-10 তোমরা এই অধ্যায় খুব ভালো পারতে আমি জানি, এখন 26 এইচএসসি 26 হয়ে গেছো, সো এখনো পারবা। বেস্ট অফ লাক। ওকে, তো এইবার আমরা চলে আসি চলন এবং অঙ্গ চালনা। সো এই চ্যাপ্টারটা যখন ফুল সিলেবাস যখন ছিল তখন খুব কম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো। তারপরে মাঝখানে যখন শর্ট সিলেবাস এই চ্যাপ্টারটা ছিল, রেগুলার প্রশ্ন আসতো। সো এই বছর 50-50 চান্স আছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। আসলে বোর্ড কোশ্চেনে কি আসে নো ওয়ান নোজ, বাট 50-50 চান্স আছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। কি কি আসে এখান থেকে? ফার্স্টে হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ মাঝে মাঝে আসে। তারপরে কঙ্কালতন্ত্রের এই যে বিভিন্ন অংশ মানে বিভিন্ন অস্থির নামগুলো, এগুলো খুব একটা আসে না। কশেরুকার গঠনটা আসে মাঝে মাঝে, কশেরুকার গঠন, হ্যাঁ, আর এমসিকিউ আসে বাকি ওগুলা থেকে। তারপরে আছে অস্থির গঠন আছে, তরুণাস্থির প্রকারভেদ আছে, তারপরে 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য আছে, তারপরে হচ্ছে ওই যে অস্থিচ্যুতি বা হচ্ছে ওই যে অস্থি ভেঙে যাওয়া, ঠিক আছে। সো ওইখান থেকে প্রশ্ন আসে। আর লিভার, ওই যে লিভার আছে না, লিভার পিভট, পিভট যেটাকে বলে আর কি, 3টা শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ওই লিভার থেকে প্রশ্ন আসে। সো তোমরা যদি পড়ো ভালো করে, কি কি পড়বা? অস্থির গঠন, তরুণাস্থির কাজ, তরুণাস্থির ইয়ে, এই যে প্রকারভেদ,
তারপরে পড়বা হচ্ছে তোমরা 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট আসে। তারপর ঐচ্ছিক পেশির গঠনটাও এটার মধ্যে ইনক্লুডেড। 3টা শ্রেণীর লিভার, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভার, এবং হচ্ছে এই যে অস্থির ভাঙন যেগুলো আছে, হ্যাঁ, এই কয়টা পড়লেই মোটামুটি এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। এই চ্যাপ্টার অনেকের কাছে অনেক কঠিন লাগে, আমি জানি, আমার কাছেও লাগতো, বাট পারবা ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্ট একটা হচ্ছে, এটা কিসের চিত্র দেওয়া বোঝাটা একটু টাফ হয়ে যাচ্ছে, কোশ্চেন দেখে আসো। অ্যান্টাগনিস্টিক পেশি জোড় কি? যে পেশি সবসময় জোড়া আকারে থাকে, ঠিক আছে, একটা যদি সংকুচিত করে একটা প্রসারিত করে, এটা কি হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশি জোড় বলে। এই যে বাইসেপস ট্রাইসেপস। হৃদপেশি ক্লান্ত হয় না কেন? কারণ হৃদপেশির মধ্যে একটা বিশেষ ধরনের গঠন থাকে, ইন্টারক্যাডেড ডিস্ক। আর এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হৃদপেশির মধ্যে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, এই কারণে হচ্ছে হৃদপেশি কখনো ক্লান্ত হয় না। হৃদপেশি হচ্ছে পরিমিত পরিমাণে হচ্ছে সংকুচিত প্রসারিত হয়, খুব বেশি সংকুচিত প্রসারিত হয় না, খুব কমও সংকুচিত প্রসারিত হয় না, তাই এরা সহজে ক্লান্ত হয় না। পি এর সূক্ষ্ম গঠন, সো আমরা পি দেখে অস্থির কথা বলছি, এই যে ভাই মাত্র বলছি অস্থির গঠন। অস্থির গঠন বলতে বেসিক্যালি তোমার হচ্ছে নিরেট অস্থির গঠনকে বোঝায়, স্পঞ্জি অস্থির গঠন তো এভাবে নাই। অস্টিয়নের কথা বলছে, ঠিক আছে, ওই যে আছে না ল্যাকুনা, ল্যামেলি, ঠিক আছে, ক্যানালিকুলি, হ্যাভার্সিয়ান তন্ত্র, ওইটার কথা বলছে। পিও আর এর সঞ্চালনে কিউ টান দেয়। আচ্ছা, এটা আমরা কোশ্চেন দেখি বুঝতে পারছি যে পেশি টান দেয়, ধাক্কা দেয় না। বাইসেপস আর ট্রাইসেপস দিয়ে হচ্ছে আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে যে বাইসেপস সংকুচিত হলে ট্রাইসেপস প্রসারিত হয়, ট্রাইসেপস প্রসারিত হলে বাইসেপস সংকুচিত হয়, ঠিক আছে। সো এটা এইভাবে ব্যাখ্যা দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা চিত্র দেওয়া, দুইটা অস্থির চিত্র দেওয়া। আচ্ছা, ফ্যাসিকুলাস কি? ফ্যাসিকুলাস হচ্ছে তোমার ওই যে ঐচ্ছিক পেশি, তাই না? ঐচ্ছিক পেশির যে হচ্ছে আবরণ, ঐচ্ছিক পেশির যে আবরণ, ঠিক আছে, ঐচ্ছিক পেশি হচ্ছে গুচ্ছাকারে থাকে, ওই গুচ্ছটাকেই হচ্ছে ফ্যাসিকুলাস বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র বলতে কি বোঝায়? এই যে অস্থির গঠনকে হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র বলে। তারপরে হচ্ছে উদ্দীপকের এ অস্থিটির গঠন ব্যাখ্যা করো। এ অস্থিটা হচ্ছে একটা নিরেট অস্থি, এটা দুইটাই নিরেট অস্থি। অস্থির গঠন চাইছে, ওই যে ভাই বললাম, দেখছো অস্থির গঠনই আসছে বেশি। এ ও বি এর শনাক্তকারী বৈশিষ্ট্য ব্যাখ্যা। আচ্ছা, এ হচ্ছে হিউমেরাস, বুঝছো, আর বি হচ্ছে তোমার ফিমার। এ হচ্ছে হিউমেরাস, বি হচ্ছে ফিমার, বুঝছো। সে এদের মধ্যে পার্থক্য লিখতে হবে, এটা আমি অ্যান্সার করতে না করব, কারণ এগুলো পড়তে গেলে অনেকগুলা পার্থক্য পড়তে হবে, পড়ে কুলাইতে পারবা না, ঠিক আছে, দরকার নেই। আরেকটা দেখি, অস্থির ভাঙন, ঠিক আছে। অস্থির ভাঙন আবার 3 ধরনের আছে জানো, সরল, জটিল এবং যৌগিক অস্থিভঙ্গ। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির গঠন, সরি অনৈচ্ছিক পেশির গঠন। এটা অনৈচ্ছিক পেশির গঠন, হ্যাঁ, অনৈচ্ছিক পেশির কোষগুলো এরকম মাকু আকৃতির হয়। নিতম্বাস্তি কি? হিব্বন, ঠিক আছে, এই যে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এগুলাকে হিব্বন বলে। দুইটা হিব্বনকে একসাথে নিতম্বাস্তি বলে। বক্ষপিঞ্জর কি? এই যে স্টারনাম, এর দুই পাশে আছে কি? স্টারনামের দুই পাশে আছে হচ্ছে পরশুকা। এই পরশুকাগুলা আর স্টারনাম একত্রিত হয়ে হচ্ছে আমার বক্ষপিঞ্জর গঠন করে। তারপর বলছি এ চিত্রের দৃশ্যমান জটিলতা চিকিৎসা পদ্ধতি। তো এই যে সরল, ঠিক আছে, অস্থিভঙ্গের ক্ষেত্রে কি করতে হবে এটা এখানে লিখে দিতে হবে, আর এই যে এখানে প্লাস্টার করে দিতে হবে, ঠিক আছে, সোজা রাখতে হবে, এগুলা। উদ্দীপকের ক সংশ্লিষ্ট পেশি এবং ক্ষয়ের পেশির মধ্যে কি পার্থক্য? খুবই সুন্দর প্রশ্ন। ক এর সাথে থাকে হচ্ছে ঐচ্ছিক পেশি, আর ক্ষয়ের সাথে খ হচ্ছে অনৈচ্ছিক পেশি, এইটার কথাই ভাই তোমাদের তখন বলছিলাম। ঠিক আছে, এটার কথাই হচ্ছে ভাইয়া তোমাদেরকে তখন বলতেছিলাম যে ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য লেখা। এটা ভালো করে পড়ো, এখান থেকে এটা পরীক্ষায় আসে আর কি, অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসে হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আচ্ছা আচ্ছা, সো এইবার আমরা হচ্ছে আরেকটা নতুন অধ্যায়ে চলে আসছি, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই অধ্যায়টা কিন্তু এতদিন শর্ট সিলেবাসে ছিল না, সো এই কারণে এখানে কম প্রশ্ন আসছে। এই অধ্যায়ের হচ্ছে বেসিক্যালি 4টা পার্ট। প্রথম অংশ তো হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, চোখ, কান
আর হচ্ছে হরমোনগুলা। সো সবচেয়ে বেশি যেটা থেকে আসে সেটা হচ্ছে চোখ, ঠিক আছে। এই অধ্যায় থেকে আগে যখন ফুল সিলেবাসে ছিল সৃজনশীল খুব বেশি আসতো না, মাঝে মাঝে আসতো, 7 আর 8 থেকে অল্টারনেট করে করে আসতো। সে অধ্যায়টা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমি সৃজনশীলের কথা বলি তাহলে চোখ থেকে সৃজনশীল আসে, কান থেকে মাঝে মাঝে সৃজনশীল আসে, খুবই রেয়ার। মস্তিষ্কের যে অংশগুলো আছে ওদের কাজ ওইখান থেকে আসে। সুষুম্না কাণ্ডর যে ছকটা, ওই যে ও টি টি আফাজ ভাই, ঠিক আছে, ওই ছকটা তো মুখস্থ করানো হয়েছিল ক্লাসে, আই হোপ তোমাদের মুখস্থ আছে। সো ওইখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। আর হরমোনালের অংশ থেকেও হচ্ছে সেম, হরমোনাল মাঝে মাঝে কাজগুলা আসে, বাট ওইভাবে মানে রিয়ারলি আসে, খুব বেশি যে আসে এরকম না। সো এই অধ্যায়টা আমরা সিকিউর জন্য ধরে নেই যে এখান থেকে সিকিউ আসতে পারে, বাট গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো চল আমরা দেখি এখান থেকে আগে কি সৃজনশীল আসছে। ওকে, সো এই যে বলছে গ্রন্থি, প্রজাপতি আকৃতির গ্রন্থি আর সবচেয়ে ছোট আকৃতির। সো প্রজাপতি আকৃতির গ্রন্থি আমাদের দেহে কোনটা আছে? থাইরয়েড। আর সবচেয়ে ছোট গ্রন্থিকে পিটুইটারি। আচ্ছা, সো ফার্স্টে বলছে হচ্ছে অন্ধবিন্দু কাকে বলে? অন্ধবিন্দু হচ্ছে চোখের রেটিনার একটা অংশ যেখানে হচ্ছে কোনো প্রতিবিম্বের সৃষ্টি হয় না, ওইটাকে অন্ধবিন্দু বলে। রাসায়নিক দুধ বলতে কি বুঝো? রাসায়নিক দুধ হচ্ছে হরমোন এনজাইম দুধদেরকেই রাসায়নিক দুধ বলা হয়, যারা হচ্ছে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে, দেহে বিভিন্ন বিক্রিয়া হতে সহায়তা করে। এরপরে বলছে পি এর অনুপস্থিতিতে কি ঘটবে? ওকে, সো পি হচ্ছে থাইরয়েড। সো এখানে বেসিক্যালি থাইরয়েডের কাজ জানতে চাইছে, ঠিক আছে। তো আমরা জানি যে থাইরয়েড থেকে হচ্ছে 3টা হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে, T3, T4 আর হচ্ছে তোমার ক্যালসিটোনিন। T3 হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, T4 হচ্ছে থাইরক্সিন, আর সিটি হচ্ছে ক্যালসিটোনিন। সো এদের 3জনের কাজগুলা লিখতে হবে। সো যদি এরা না থাকে তাহলে ওই কাজগুলা ঠিকমতো হবে না। সো থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে আবার অনেক রোগ হয়, ঠিক আছে, মিক্সিডেমা, তারপরে গ্রেভস ডিজিজ হয়, তারপরে হচ্ছে তোমার এই যে গলগণ্ড পড়ে আসছিলাম আমরা 9-10-এ, ঠিক আছে, যদিও এটা আয়োডিনের কারণে হয়, বাট থাইরয়েড গ্রন্থিতে সমস্যার কারণে হয়। সো এখানে আমাদের কি করতে হবে তাহলে? থাইরয়েড গ্রন্থির কাজগুলা লিখতে হবে। আচ্ছা, বই একটা ছক আছে হরমোনের কাজ নিয়ে, একটা পুরা বিশাল ছক আছে, ওই ছকটা থেকে আমরা পড়ে নিলেই আমাদের হবে, ঠিক আছে। বইয়ে যে বিশাল একটা হরমোনের ছক আছে, ওই ছকটা পড়ে নিলেই আমাদের কি হবে, হয়ে যাবে। ওকে, এরপর বলছে উদ্ভিদের কিউ মানবদেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রক, বিশ্লেষণ করো। তো পিটুইটারি গ্রন্থির কথা বলছে। সো পিটুইটারি গ্রন্থির হচ্ছে আমরা জানি প্রায় 9 ধরনের হরমোন ক্ষরণ হয়। পিটুইটারি গ্রন্থির আবার 3টা অংশ, অগ্র, মধ্য, পশ্চাৎ। সো অগ্র থেকে সবচেয়ে বেশি হরমোন ক্ষরণ হয় 6টা। সো আমাদেরকে কি করতে হবে? ওই 6টা হরমোনের কাজ লিখতে হবে। সো ওই যে বইয়ে যে ছকটা আছে, হরমোনের গ্রন্থি, নাম, কাজ, গ্রন্থির নাম, হরমোনের নাম এবং তাদের কাজ। যেমন এখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হয়, তারপরে গ্রোথ হরমোন ক্ষরণ হয়, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ক্ষরণ হয়। সেখানে প্রত্যেকটা হরমোনের নাম এবং তাদের কাজগুলা জানতে চাইছে। কাজগুলা যখন তুমি লিখবা তখন অটোমেটিক দেখা যাবে যে এরা বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসো চোখের চিত্র দেওয়া, খুবই বোঝা যাচ্ছে না, বাট আমরা বুঝে নিচ্ছি যে এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার রেটিনা, ঠিক আছে। সো চল আমরা একটু দেখি। সো বলছে ফার্স্টে ওমাটিডিয়াম কি? তো ওমাটিডিয়াম রেটিনার সাথে কিভাবে কানেক্টেড? ওই যে আমাদের ঘাস ফড়িং এ ছিল ওমাটিডিয়াম, ঠিক আছে। সো ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষের কার্যগত এবং গঠনগত একক হচ্ছে ওমাটিডিয়াম। এবার বলছে উপযোজন কি? উপযোজন হচ্ছে এই যে চোখ, আমরা যেই দূরত্বে আলো, যেভাবে আলো এসে পড়ে, ঠিক আছে, আলোগুলাকে হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুতে হচ্ছে পরে, আমাদের চোখের ভিতরে ঢুকে আলোগুলা সব একটা নির্দিষ্ট বিন্দুতে পড়ে, এইটা কি আমরা উপযোজন বলতে পারি। এরপরে বলছে চিত্রটির খাতায় অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। সো এখানে চোখের চিত্র চাইছে, চোখের চিত্র। সো চোখের চিহ্নিত চিত্র আঁকবা। এই চ্যাপ্টারে চিত্র চোখটা আছে, কান আসে না খুব একটা,
চোখেরটাই আসে। হ্যাঁ, তো চোখেরটা ভালো করে বলো। উদ্দীপকের এই চিহ্নিত অংশটি কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে? সেখানে হচ্ছে বলছে যে রেটিনা কিভাবে হচ্ছে তোমার প্রতিবিম্ব সৃষ্টি করে এটা জানতে চাইছে। তো এখানে হচ্ছে রেটিনার প্রতিবিম্ব সৃষ্টির কৌশলটা লিখতে হবে। ঠিক আছে, এখানে কি লিখতে হবে আমাদের? প্রতিবিম্ব সৃষ্টির কৌশলটা। ওকে, আচ্ছা, তারপরে আসি। বলছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ হতে সৃষ্ট একজোড়া স্নায়ু দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি সম্পন্ন একটি ইন্দ্রিয়ের অংশ বিশেষ হতে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসে। মস্তিষ্ক বিভিন্ন পেশিকে নির্দেশদানের মাধ্যমে ইন্দ্রিয়টির কাজ নিয়ন্ত্রণ করে। খুবই সুন্দর প্রশ্ন। আমরা কি বুঝি কার কথা বলছে? বলছে একজোড়া স্নায়ু দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি সম্পন্ন। ক্ষুদ্র অস্থি কোনটা? স্টেপিস। স্টেপিস কই থাকে? কানে থাকে। আচ্ছা, মেডুলা অবলঙ্গাটার একজোড়া স্নায়ু, কোন স্নায়ুর কথা বলছে? অডিটরি স্নায়ু। ক্ষুদ্রস্থি সম্পন্ন একটি ইন্দ্রিয়ের অংশ বিশেষ হতে। আচ্ছা, উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে আসে, তখন মস্তিষ্ক বিভিন্ন পেশিকে নির্দেশদানের মাধ্যমে ইন্দ্রিয়টির কাজ নিয়ন্ত্রণ করে। খুবই কঠিন প্রশ্ন। আচ্ছা, বলছে ব্যারো রিফ্লেক্স কি? ঠিক আছে, সো ব্যারো রিসেপ্টর আমরা পড়ছিলাম মস্তিষ্কের চ্যাপ্টারে, ওইখান থেকে আসছে হচ্ছে ব্যারো রিফ্লেক্স, যে ওই যে ব্যারো রিসেপ্টর গুলা যখন উদ্দীপনা গ্রহণ করে, তো এর এগেনস্টে হচ্ছে যে ওরা কি বিভিন্ন ধরনের উদ্দীপনা দান করে, এইটাই হচ্ছে তোমার ব্যারো রিফ্লেক্স। আচ্ছা, মেনিনজাইটিস কেন হয়? মেনিনজাস হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণ, এখানে যখন বিভিন্ন জীবাণু আক্রমণ করে তখনই হচ্ছে কি হয়, আমার মেনিনজাইটিস হয়। তো বলছে উদ্দীপিত ইন্দ্রিয় অংশটির গঠন বর্ণনা করো। মানে কানের গঠন চাইছে। কার গঠন চাইছে? আমার কানের গঠন চাইছে। তো তুমি এখানে কানের গঠন লিখে দিও। এবার বলছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির উভয় ধরনের কাজে ক্ষুদ্র অস্থি সমূহ কি ভূমিকা পালন করে? উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির উভয় ধরনের কাজ। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের কান হচ্ছে দুই ধরনের কাজ করে। এক তো হচ্ছে কান কি করে, আমাদের শুনতে সাহায্য করে, মানে শ্রবণ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। তারপর আবার কি করে, দেহের ভারসাম্য রক্ষা করে। এখন তোমার কাছে জানতে চাইছে যে উদ্দীপকে উভয় ধরনের কাজে ক্ষুদ্র অস্থি সমূহ, মানে এখানে জানতে চাইছে যে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস শ্রবণ এবং ভারসাম্যের কাজে কিভাবে সাহায্য করে। ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস, ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস। ঠিক আছে, এরা হচ্ছে কিভাবে হচ্ছে এদেরকে সাহায্য করে, শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ওকে, এরপরে আসো অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তো বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমার এনজাইম, অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমার হরমোন। তো আসো, ফার্স্টে বলছে ইমালসিফিকেশন কি। ঠিক আছে, দেখি ইমালসিফিকেশন কোথায় পড়ছিলাম আমরা। ইমালসিফিকেশন আমরা পড়ছিলাম হচ্ছে ওই যে চর্বি বা লিপিড, লিপিডের যখন শোষণ হয় ভিলাইয়ে, তখন কি লিপিড সরাসরি শোষিত হইতে পারে না, তাই না? তো তখন কে সাহায্য করে? পিত্তরস সাহায্য করে। পিত্তরসের সাহায্যে এই যে বড় ফ্যাটি অ্যাসিড, ছোট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল, এগুলা যে হচ্ছে শোষিত হয়, এই প্রক্রিয়াটা কি হচ্ছে? ইমালসিফিকেশন বলে। এবার বলছে নিউরো ট্রান্সমিটার কি। সো আমাদের দেহের নিউরন থেকে হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, যারা দেহের হচ্ছে সব অঙ্গের মধ্যে হচ্ছে তোমার উদ্দীপনা বহন করে, এদের কি হচ্ছে নিউরো ট্রান্সমিটার বলে। বলছে উদ্দীপকের এ গ্রন্থি খাদ্য পরিপাকে কি ভূমিকা রাখে? উদ্দীপকের এ গ্রন্থি খাদ্য পরিপাকে কি ভূমিকা রাখে? এ হচ্ছে কি, বহিঃক্ষরা এনজাইমের কথা বলছে। সো এখানে খাদ্য তো পুরাটাই পরিপাক হয় এনজাইমের সাহায্যে। সো এখানে ওই যে পাকস্থলীতে কোন কোন এনজাইম ক্ষরণ হয়, কি পরিপাক করে, তারপরে ইয়েতে কি কি এনজাইম ক্ষরণ হয়, যে ক্ষুদ্রান্তে কি কি এনজাইম ক্ষরণ হয়, কি কি পরিপাক করে, ওইটা লিখে দিবা। বলছে বি গ্রন্থি দেহের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, বিশ্লেষণ করো। তাহলে এখানে হচ্ছে হরমোনের কাজ চাইছে। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কোন বোর্ডে আসছে? 2018-তে আসছে। খুবই নাইস একটা প্রশ্ন, ভালো লাগছে, খুবই সুন্দর প্রশ্ন। সো এখানে হরমোন পরিপাক থেকেও আসছে,
আবার হচ্ছে তোমার হরমোন থেকেও আসছে, যেহেতু এরা দুজনে একে অন্যের সাথে কানেক্টেড। সো আই হোপ হচ্ছে আমরা এটা পারবো। ওকে, আচ্ছা। তো এরপর আমাদের নেক্সট অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা। এই অধ্যায় থেকে আসলে কখনোই খুব একটা বেশি সৃজনশীল আসতো না। তো তারপরে তোমরা যদি এই অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে বেশ কিছু জিনিস আছে যেগুলো আসে পরীক্ষাতে। যেমন ফার্স্টে যদি আমরা বলি শুক্রাশয় ডিম্বাশয়ের গঠন খুব একটা আসে না। শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ঠিক আছে, স্পার্মাটোজেনেসিস। ডিম্বাণু তৈরির প্রক্রিয়া ওওজেনেসিস। তারপরে ভ্রূণের যে 3টা স্তরের পরিণতি, মানে অ্যান্ডোডাম, একটোডাম, মেসোডাম, কোনটা কিসে পরিণত হয় এটা আসে পরীক্ষাতে। তারপরে মেয়েদের যে রজচক্র, রজচক্রটা সৃজনশীলে আসে, ঠিক আছে। তারপরে অম্লার কাজ সৃজনশীলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে রোগ দেওয়া আছে, হ্যাঁ, রোগগুলা পরীক্ষাতে আসে। এইচআইভিটা বেশি পরীক্ষাতে আসে, যেহেতু তোমরা ছোটবেলা থেকে এইচআইভি পড়ে আসছো, এখন একবারে বড় ফাইনাল স্টেজে অল্প একটু জিনিস বেশি পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি সৃজনশীলে আসে আমরা এই অধ্যায় থেকে বুঝে ফেলছি। বাট আমার সাজেশন হবে এই অধ্যায় থেকে আমরা যত কম সৃজনশীল অ্যান্সার করতে পারি, চান্সও কম যে অধ্যায় থেকে সৃজনশীল আসবে। তাও এটা শর্ট সিলেবাসে ছিল না, সো এখান থেকে আসতে পারে। ওকে, সো গ্যামেটোজেনেসিস, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট। ওকে, সো ফার্স্টে বলছে ওই যে উপযোজন কি, আমরা একটু আগে বলছি ওই যে চোখে যে আলো পড়ে সব এক জায়গায় মিলতে হয়, ওইটাই উপযোজন। তারপর বলছে লাইগেশন কেন করা হয়। সো লাইগেশন হচ্ছে ওই যে টিউবেকটমি, ঠিক আছে। আর ছেলেদের হচ্ছে ভ্যাসেকটমি, মেয়েদের হচ্ছে টিউবেকটমি বা লাইগেশন। ওইখানে হচ্ছে কি করা হয়, পুরাটাকে হচ্ছে যে যে ডিম্বনালী আছে, মানে যে হচ্ছে যে জরায়ু বা যেখানে হচ্ছে আমাদের ইয়ে হয়, ওই যে নিষেক হয়, সো ওই জায়গাটা পর্যন্ত যাতে শুক্রাণু না পৌঁছাইতে পারে, সো ওই যে ওই নালীটাকে হচ্ছে তোমার ইয়ে করে দেয়, আটকে দেয়। সো এইটা কি হচ্ছে লাইগেশন বলে। লাইগেশন কেন করা হয়, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী জন্ম নিরোধন পদ্ধতি, ঠিক আছে। এটা কেন করা হয়, এটা হচ্ছে চিরস্থায়ী জন্ম নিরোধন পদ্ধতি। ওকে, এরপর বলছে কি প্রক্রিয়া, মাত্রই তোমাদের বলছিলাম সেই যে ওওজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দিবা, ওওজেনেসিস কিভাবে হয়। তারপর বলছে আর এর পরিস্ফুটনে পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া বিশ্লেষণ করো। সো আর হচ্ছে জাইগোট, এরপরে কি হয়, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, তারপরে হচ্ছে কি হয়, ভ্রূণে পরিণত হয়। সো এই পোর্শনগুলোই হচ্ছে আমাদেরকে লিখতে হবে, এই পোর্শনগুলোই হচ্ছে আমাদেরকে লিখতে হবে, হ্যাঁ। তো আরে হচ্ছে কি হয়, আরে হচ্ছে তোমার আরের পরিস্ফুটনে পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে। তো আরে হচ্ছে এখানে কি হইতেছে আমার, সো এই যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা যে ধাপগুলো অতিক্রম করতেছে, এইটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ওকে, পরে আসি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওই যে নারীদের ইয়ে রজচক্রের প্রক্রিয়াটা, ছবিটা। সো নিষেক কি, শুক্রাণু ডিম্বাণু মিলনকে নিষেক বলে। বয়ঃসন্ধিকাল বলতে কি বুঝো, সো বয়ঃসন্ধিকাল হচ্ছে কি, ওই যে যখন হচ্ছে পুরুষ এবং নারীতে পরিণত হওয়া শুরু হয়, ঠিক আছে। সো একজন বয়ঃসন্ধিকালে হচ্ছে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, ঠিক আছে। এটা শারীরিক হয়, মানসিক হয়, ঠিক আছে, তারপরে জৈবিক পরিবর্তন হয়, হ্যাঁ। এটা কি হচ্ছে আমরা বয়ঃসন্ধিকাল বলি, এটা আমরা আগেও পড়ে আসছি। সো চিত্রটির মাধ্যমে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়াটি বোঝানো হয়েছে তার বর্ণনা দাও, মানে এখানে রজচক্রের বর্ণনা। আচ্ছা, উপরের চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি মহিলাদের সুস্থতার বহিঃপ্রকাশ, ব্যাখ্যা করো। সো রজচক্র হওয়ার মাধ্যমে কি হয়, মহিলাদের দেহ থেকে যে ডিম্বাণু, সেটা হচ্ছে মানে যেটা নষ্ট হয়ে গেছে, ওইটা হচ্ছে মহিলাদের দেহ থেকে হচ্ছে বের হয়ে যায়। সো এইটা প্রতি মাসে হওয়া মানে হচ্ছে এটা মহিলাদের সুস্থতার বহিঃপ্রকাশ। সো তোমার কাছে আসলে এখানে জানতে চাইছে যে রজচক্রের গুরুত্ব বা তাৎপর্য, ঠিক আছে। তোমার কাছে এখানে কি জানতে চাইছে, রজচক্রের গুরুত্ব বা তাৎপর্য। ওকে, ওটাতে আসি, ছবি দেওয়া। আচ্ছা, তো আমরা দেখতেছি, আসো একটা একটা করে। সো ফার্স্টে বলছে যৌন দ্বিরূপতা কি, এটা আসলে প্রথম চ্যাপ্টার থেকে আসছে একেবারে। যৌন দ্বিরূপতা হচ্ছে যে পুরুষ আর নারী আলাদাভাবে বোঝা যায়, এটাই হচ্ছে যৌন দ্বিরূপতা।
আচ্ছা, অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বুঝো? So, আমরা সম্পূর্ণ রূপান্তর পড়ছি, অসম্পূর্ণ রূপান্তর পড়ছি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমি ঘাসফড়িং এর চ্যাপ্টারও বলছি যেখান থেকে 4 মার্কেও আসে, এখানে 2 মার্কে আসছে, ঠিক আছে? So, আমরা পড়ে নিব। এ হতে বি সৃষ্টির প্রক্রিয়া। So, আমি ধরে নেই এ হচ্ছে জাইগোট, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা। জাইগোটা থেকে কি হয়? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা। সো এই প্রসেসগুলো আমাদের লিখতে হবে, কাকে বলো এটা লিখতে হবে। আর ভিন্ন ভিন্ন কাজ সম্পাদনের জন্য বি এর ভিন্ন ভিন্ন স্তরের পরিণতি ভিন্ন ভিন্ন। ওই যে ভাই বলছিলাম, এটা হচ্ছে ব্রুন, হ্যাঁ? সো ব্রুনের ওই যে এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্মের পরিণতিগুলো লিখতে হবে। এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্মের পরিণতিগুলো লিখতে হবে, ঠিক আছে? যেমন এন্ডোডার্ম থেকে কি হয়? পৌষ্টিকতন্ত্র হয়, শ্বসনতন্ত্রের অঙ্গগুলো হয়। মেসোডার্ম থেকে কি হয়? সংবহনতন্ত্র, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র। একটোডার্ম থেকে কি হয়? রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ঠিক আছে? সো অঙ্গগুলার নাম ওই যে একটা ছক আছে, ওটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন স্তর থেকে কোনটা হয় এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আসো হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা। সো মানব দেহের প্রতিরক্ষা হচ্ছে, দেখো, প্রতিরক্ষার চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে। তোমরা মোটামুটি 99% শিওর যে প্রতিরক্ষার অধ্যায় থেকে সৃজনশীল আসবে, ঠিক আছে? এখন প্রতিরক্ষার অধ্যায় থেকে ভাইয়া কি সৃজনশীল আসবে? প্রতিরক্ষার অধ্যায় থেকে সৃজনশীল আসবে হচ্ছে যেমন প্রতিরক্ষার 3টা স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোন স্তরের কোন উপাদান কি কাজ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস তো আলাদা ব্যাখ্যা করা আছে, ফ্যাগোসাইটোসিস সৃজনশীলে আসে। শেষের দিকে আছে হচ্ছে ওই যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন, ঠিক আছে? অ্যান্টিবডির কাজগুলো আসে, অ্যান্টিবডির গঠনটা খুবই ইম্পর্টেন্ট আসে, অ্যান্টিবডির প্রকারভেদ আছে, ওইটা আসে। তারপর আবার টিকার থেকেও আসে মাঝে মাঝে, ওই যে বিভিন্ন টাইপের টিকা আছে। তো এই অধ্যায় থেকে আসলে প্রথম 3টা স্তর, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তর, এদের কাজ, এদের বর্ণনা, ফ্যাগোসাইটোসিস, আর লাস্টে হচ্ছে তোমার বেশি আসে যেটা আর কি, অ্যান্টিবডির গঠন এবং কাজ। তারপরে সক্রিয় প্রতিরক্ষা, অক্রিয় প্রতিরক্ষা, ওই যে কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম অক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, এগুলা থেকেও পরীক্ষায় আসে প্রশ্ন। ওকে, সো টিকা কি? ওই যে অ্যান্টিবডি তৈরি। ওকে, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লিখো। সো অ্যান্টিজেন হচ্ছে কি? যে জীবাণুটা আমরা ধরে নেই, আর অ্যান্টিবডি হচ্ছে কি? যেটা অ্যান্টিজেনকে ধ্বংস করে বা নষ্ট করে দেয়। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত কণিকার বক্ষণ কৌশল, ফ্যাগোসাইটোসিস বলছিলাম। কিভাবে হয়? খুবই ইজি প্রসেস, বইয়ে লেখা আছে, সুন্দর করে লিখে নেব। প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে নাকি? দেহ জীবাণু দ্বারা আক্রান্ত হলে ত্বক, আচ্ছা ত্বক বাদে অন্যগুলার কথা বলছে। সো ত্বক বাদে অন্যগুলার কথা বলছে। সো ত্বক হচ্ছে প্রথম স্তরের, টোটাল 6-7টা অংশ আছে, এর মধ্যে ত্বক একটা। এর বাদে যে বাকি যে অংশগুলো আছে, ঠিক আছে, লালা আছে, সিরুমেন আছে, ঠিক আছে, ওইগুলা সম্পর্কে আমরা লিখে নিব। তো আমি এটাই বলছিলাম, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় প্রতিরক্ষা স্তর। ওকে, অ্যান্টিবডির চিত্র, জীবাশ্ম কি? আচ্ছা, প্রাচীনকালে কোন জীব বেঁচে ছিল, এদেরকে আমরা এখন যে ওদের যে কঙ্কাল পাই, ওইটাই হচ্ছে জীবাশ্ম। তারপর হচ্ছে অ্যালটুইজম কি? অ্যালটুইজম হচ্ছে ওই যে নিঃস্বার্থভাবে অপরের জন্য কাজ করে যাওয়া, এটা কি অ্যালটুইজম বা হচ্ছে পরোপকারিতা বলে, ঠিক আছে? ওই যে মৌমাছিরা যেটা করে, নিঃস্বার্থভাবে কাজ করে যায়, মানে নিজের দিকে তাকায় না। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের গঠনটির বর্ণনা করো। অ্যান্টিবডির গঠনের বর্ণনা ভাই ফার্স্টে তোমাদের বলছি। তারপর বলছে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে উদ্দীপকের গঠনটি তৈরি করে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব, উক্তিটি যথার্থতা নিরূপণ করো। সেখানে তুমি অ্যান্টিবডি কিভাবে কাজ করে ওইটা লিখতে হবে। তারপর হচ্ছে ওই যে ভ্যাকসিন কিভাবে কাজ করে আমাদের ওইটাও লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সে অধ্যায় থেকে অ্যান্সার করে ট্রাই করো, অধ্যায়টা সহজ আছে। ডাক্তার সাহেব রোগীকে বললেন যে দেহে প্রবেশ করা জীবাণুগুলোর বিরুদ্ধে 2 ভাবে প্রতিরোধ গড়ে ওঠে, যার একটি জন্মগত, অপরটি অর্জিত। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাই হলো ইমিউন তন্ত্রাচার। ডারউইন, ডারউইন হচ্ছে কে ছিলেন? এই যে বিবর্তনবাদে, এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক। আচ্ছা,
মেমোরি কোষ বলতে কি বুঝো? স্মৃতি কোষ, ঠিক আছে? এরা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের লিম্ফোসাইট, যারা হচ্ছে কি করে, এই যে কোনো জীবাণু যখন আক্রমণ করে ওই জীবাণুকে মনে রাখতে পারে, এর কি হচ্ছে তোমার মেমোরি কোষ বলে। উদ্দীপকের প্রতিরক্ষা ব্যবস্থা দুটির ভিন্নতা তুলে ধরো। উদ্দীপকের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এই যে জন্মগত আর অর্জিত, ঠিক আছে? ওই যে ভাই যেটা বলছিলাম, জন্মগত মানে হচ্ছে সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষা, এদের মধ্যে পার্থক্য লিখে দিবা। মানুষের বেঁচে থাকার জন্য উদ্দীপকের তন্ত্রটির ভূমিকা বিশ্লেষণ করে। ইমিউনতন্ত্রের কাজ জানতে চাইছে, সরি কাজ না, গুরুত্ব, ঠিক আছে? ইমিউনতন্ত্রের কারণেই তো আমরা বেঁচে আছি, তাই না? এরাই তো রোগ জীবাণুর এগেইনস্টে কাজ করতেছে। সো তোমরা চাইলে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর কোনটা কিভাবে কাজ করে এইভাবেও হচ্ছে লিখে দিতে পারো, ঠিক আছে? তাইলে ওটার গুরুত্ব বোঝা যাবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি শেষের দিকে চলে আসছি ভাইয়া। প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু মেইন টপিক গুলা বলে দিছি। আমি কিন্তু ভিতরে গিয়ে প্রত্যেকটা বুঝাইয়া দেই নাই, কারণ হচ্ছে বুঝাইতে গেলে তো আমাদের পুরো ক্লাসই হয়ে গেল। বাট এখানে তো আমরা জাস্ট সিকিউ সলভ করতেছি। আমি বুঝাই দিয়েছি, তোমরা পজ করবা, বইয়ের মধ্যে দেখবা, ওইটা পড়ে নিবা, অথবা পড়া আগে শেষ করো, শেষ করে এরপরে হচ্ছে এটা দেখো, তাইলে তখন কোনটা পারতেছো না বুঝতে পারবা, ওইটা আবার বই আরেকবার দেখে নিলা, ঠিক আছে? এইভাবে হচ্ছে ভিডিওটা শেষ করো। ওকে, সো জিন তত্ত্ব বিবর্তন 100% প্রশ্ন আসবে, দুইটা পোর্শন, জিন তত্ত্ব একটা, বিবর্তন একটা। আচ্ছা, কি কি আসবে? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ব্যতিক্রম, সূত্র আসবে না, প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এরপরে হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যে দুইটা আছে, মানে তিনটা আছে, দুইটা, এই যে বর্ণান্ধতা, হিমোফিলিয়া। আর কি আসবে? এবিও ব্লাড গ্রুপ। আর বিবর্তনের থেকে প্রশ্ন আসে, যেমন ডারউইন ল্যামার্কের পার্থক্য আসে, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন প্রমাণ, যে জীবাশ্ম গঠিত প্রমাণ, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ, বিভিন্ন প্রমাণ যে আছে ওই প্রমাণগুলো পরীক্ষাতে আসে। আমি সাজেস্ট করি যে বিবর্তন অ্যান্সার না করার, বিবর্তন আসার পসিবিলিটিও খুব কম, অ্যান্সার না করার, জিন তত্ত্ব থেকে অ্যান্সার করে, এটা ম্যাথের মতো 100 নাম্বার। প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মাস্ট, মানে ওই যে সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, তারপরে পরিপূরক জিন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, প্রকট এপিস্টাসিস, এইগুলা। চলো প্রশ্ন দেখি। ফারহান বারান্দায় সাদা আর লাল গোলাপ লাগিয়ে তাদের মধ্যে ক্রস করে দেখলো একটি একটি বড় এবং দৃষ্টিনন্দন গোলাপি ফুল ফুটেছে। ওকে, সেটা কোনটা দেখি বলো তো, বলতে পারো নাকি? এটা প্রথম সূত্রের ব্যতিক্রম। কোন ব্যতিক্রমটা এটা? অপশন দিয়ে দিলাম, যাও। সমপ্রকটতা না অসম্পূর্ণ প্রকটতা? অসম্পূর্ণ প্রকটতা। কারণ কি, এখানে একটা তৃতীয় বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। সম হইলে কি হইতো? দুইটা মিলে বৈশিষ্ট্য প্রকাশ পাইতো। জৈব বিবর্তন কি? এটা পরীক্ষায় অনেকবার আসে 1 মার্কে, এটা হচ্ছে দেখে নিও। প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে ওই যে ডারউইনের মতবাদ, যে ডারউইন যে মতবাদটা দিছে যে কোনো জীবের বেঁচে থাকার জন্য হচ্ছে প্রাকৃতিক ভাবে নির্বাচিত হওয়াটা ইম্পর্টেন্ট। মানে এটা একটু সুন্দর করে লিখে দিও, বইতে একটু দেখে নিও। ওকে, ফারহানের গবেষণার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখো। এখানে আসলে চেকার বোর্ডের দরকার নাই, বাট তারপরে যেহেতু চাইছে, এইভাবে হচ্ছে চেকার বোর্ড লিখে দিবা, ঠিক আছে? যেমন এই যে সাদা আর লাল, এখানে তো বলেও নাই যে কোনটা হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি বলে এটাকে, প্রকট বৈশিষ্ট্য। সো আমি ধরে নিলাম সাদা প্রকট বৈশিষ্ট্য, হোয়াইট হোয়াইট, রেড রেড, ডব্লিউ, ও আচ্ছা সরি, আসবে ডব্লিউ আর ডব্লিউ আর। আচ্ছা, আমি এখানে আর লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ? এটা আসলে বড় হাতের ডব্লিউ আর ছোট হাতের ডব্লিউ দিয়ে করানো যায়, বাট বই আমাদের অনেক জায়গায় ভাবে যেহেতু ইউজ করছে, এই জন্য ভাবে ইউজ করছে হোয়াইট আর রেড দিয়ে। বাট আমরা জানি যে প্রকটটা হচ্ছে বড় হাত, প্রচ্ছন্নটা হচ্ছে ছোট হাত দিয়ে প্রকাশ করি। ওকে, সো এটা ফলাফল কত আসবে? 1:2:1, দ্বিতীয় বংশধরে। আচ্ছা, বলছে ফারহানের গবেষণার ফলাফল মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? প্রথম সূত্রের ব্যতিক্রম। আমরা জানি প্রথম সূত্রে অনুপাত আসে কত? 3:1, কিন্তু এখানে অনুপাত আসছে কত? 1:2:1। সো এই কারণে এটা হচ্ছে কি ব্যতিক্রম। ও আচ্ছা, স্বাভাবিক মুখ বধির, ঠিক আছে? এটা হচ্ছে দ্বৈত প্রচন্ড এপিস্টাসিস। ফার্স্টে বলছে হোমোজাইগাস জিন কি? ওই যে যদি দুইটি একই ধরনের জিন হয় ওটা হোমোজাইগাস জিন বলে। লিথাল জিন কি? যে জিনের কারণে জীব মারা যায়, তাই না? ওই যে ইঁদুরের ক্ষেত্রে আমরা পড়ছিলাম।
আচ্ছা, উদ্দীপকের সংকরায়নে সৃষ্ট অপত্যগুলোর জিনোটাইপ দেখাও। ওকে, তো এইখানে একটু ঝামেলা আছে বুঝছো, কোশ্চেনটা একটু অসম্পূর্ণ। অসম্পূর্ণ কেন? কারণ স্বাভাবিকের এখানে কিন্তু লেখা নাই, ঠিক আছে? আমি ধরে নিলাম স্বাভাবিকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে স্বাভাবিক, বাট লেখা থাকা উচিত ছিল। আর মুখ বধিরের ক্ষেত্রে তো যে কোনো কিছু হইতে পারে, ধরলাম ডি ডি ই ই। এখন কিন্তু জিনোটাইপ এক রকমের আসবে, এটা আসলে একটা অসম্পূর্ণ কোশ্চেন, এখানে লেখা উচিত ছিল, কারণ স্বাভাবিক তো কত কিছু হইতে পারে, তাই না? দুইটাই বড় হাতের ডি হইতে পারে, দুইটাই বড় হাতের ই হইতে পারে, পারে না? ধরে নেই আমরা দুইটাই বড় হাতের ডি, দুইটাই বড় হাতের ই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা এটা ধরি। আর মুখ বধিরে তো আমরা জানি যে কোনো একটা দুইটাই ছোট হাতের হইতে হয়। ওকে, উদ্দীপকের পুরুষের স্ত্রী হোমোজাইগাস মুখ ও বধির হলে তাদের সন্তানদের স্বাভাবিক হওয়ার হার কত? উদ্দীপকের পুরুষের স্ত্রী হোমোজাইগাস মুখ বধির হলে, এই যে হোমোজাইগাস মুখ বধির, আচ্ছা, তাদের সন্তানদের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কত? ওই যে অনুপাত আসবে কত? 9:7। স্বাভাবিক আর মুখ বধির অনুপাত হচ্ছে 9:7 আসবে। ওকে, রহিম সাহেবের রক্তের গ্রুপ ও, তার পিতামাতা এ ও বি, আবার রহিম সাহেবের সাদৃষ্টি সম্পন্ন হলো, তার ভাই লাল সবুজ মানে বর্ণান্ধ। ফিনোটাইপ কি? জিনোটাইপ দ্বারা প্রকাশিত বৈশিষ্ট্য। সকল টেস্ট ক্রস ব্যাকক্রস হলো, সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। এই যে টেস্ট ক্রস কাকে বলে, ব্যাকক্রস কাকে বলে, এই দুইটা আমরা জেনে রাখবো, তাইলেই হবে। এটা খুব ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, রহিম সাহেবের রক্তের গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা করো। রহিম সাহেবের রক্তের গ্রুপ হচ্ছে, ও আচ্ছা, জিনতাত্ত্বিকই তো না, তাহলে রক্তের গ্রুপ হচ্ছে এই যে LO দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? জিনতাত্ত্বিক ব্যাখ্যা করতে বলছো, ওনার বাবা মার যেহেতু এবি, সো শঙ্কর এবি, বাবার এটা, মার এটা। এখন এই দুইটার মধ্যে যখন হচ্ছে সংকরায়ন হবে, তখনই এটা হবে যেটা রহিম সাহেবের ব্লাড গ্রুপ। রহিম সাহেবের পিতামাতার জিনোটাইপ বিশ্লেষণ করো। সো এখানে হয়তো বা ওই যে বর্ণান্ধতার জিনোটাইপ চাইছে, বুঝছো? তো তার বাবা মার রক্তের গ্রুপ বর্ণান্ধতা, সো এইভাবে করলে সবচেয়ে ভালো মিলে। সেটা হচ্ছে ধরো এক্স ওয়াই এক্স এক্স, এখন বর্ণান্ধ হইতে হবে, একজন যেহেতু সুস্থ একজন অসুস্থ, তাহলে হচ্ছে তোমার এই হয়ে গেছে, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। এখন তুমি গুণ করো, দেখো একটা ছেলে আসবে বর্ণান্ধ, একটা ছেলে আসবে হচ্ছে কি সুস্থ। মার হচ্ছে বাহক, মাও কিন্তু সুস্থ, বাট মা হচ্ছে কি বাহক। আচ্ছা, ওকে, সো লাস্ট অধ্যায় প্রাণীর আচরণ। এই অধ্যায় থেকে সৃজনশীল আসার পসিবিলিটি একেবারে নাই বললেই চলে, বাট এটা এতদিন শর্ট সিলেবাসে ছিল না, তো এখন হচ্ছে ফুল সিলেবাসে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এই অধ্যায় থেকে মৌমাছিটা আসে পরীক্ষাতে, তারপরে যে ব্যালিস্টিকনেস, আচরণের বৈশিষ্ট্য যেটা আর কি, তারপরে বিভিন্ন ধরনের ট্যাক্সিসটা আসে, তারপরে আবার হচ্ছে তোমার মৌমাছিটাই সবচেয়ে বেশি আসে, আর ট্যাক্সিসের প্রকারভেদটা আসে মাঝে মাঝে, আচরণের বৈশিষ্ট্যগুলো আসে, এগুলাই আসে ঘুরে ফিরে। ওকে, চলো একটু দেখি। রান্না করার সময় আগুনে হাত পড়ায় সীমা দ্রুত হাত সরিয়ে নিল, তার বোন রিমা বিজ্ঞানের ছাত্রী, ঘটনা লক্ষ্য করে বললে এটা এক ধরনের আচরণ। এরূপ আচরণের আরো ঘটনা আমাদের ক্ষেত্রে ঘটে, যেমন পায়ে কাটা বৃদ্ধ হলে অতি ক্ষিপ্রতার সাথে পা সরিয়ে নেয়, চোখে কিছু পড়লে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যায় ইত্যাদি। মানে সে হচ্ছে ওই যে প্রতিবর্তী ক্রিয়ার কথা বলছে বেসিক্যালি। ট্যাক্সিস কি? কোনো কিছুর সাথে সম্পর্কিত আচরণ, যেটা সহজাত আচরণ। ল্যামার্কিজম বলতে কি বুঝি? যে ল্যামার্কের মতবাদটাই হচ্ছে ল্যামার্কিজম বলে। উদ্দীপকে উল্লিখিত আচরণের সাথে সামাজিক আচরণের তুলনা করো। উদ্দীপকের উল্লিখিত আচরণের সাথে সামাজিক আচরণের তুলনা করো। আচ্ছা, তো উদ্দীপকের উল্লিখিত আচরণ হচ্ছে সহজাত, তাই না? আর সামাজিক আচরণ কি? সামাজিক আচরণ হচ্ছে ওই যে দলবদ্ধভাবে যেটা করে আর কি, হ্যাঁ, ওইটারে সামাজিক আচরণ বলে। তো পার্থক্য লিখে নিও। রিমার লক্ষ্য করা আচরণগুলো কোন ধরনের? তো এবার তোমরা বলো যে রিমার যে লক্ষ্য করা যে আচরণ, এগুলা কি সহজাত, অর্জিত? সহজাত আচরণ। এগুলো কোন ধরনের আচরণ? সহজাত। এগুলো আমরা মায়ের পেট থেকে শিখে আসি আর কি,
এগুলো আমাদের যে এসে আবার শিখতে হয় না নতুন করে। তো এই যে আচরণের বৈশিষ্ট্যই চাইছে। আচ্ছা, জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পাখিদের পরিজনের উপস্থাপনের পাশাপাশি মৌমাছি সম্পর্কে মন্তব্য করলেন যে অন্যান্য প্রাণীর তুলনায় সামাজিক আচরণ উন্নত। ট্যাক্সিস কি? সেম জিনিস। নপসিয়াল উড্ডয়ন কি? ওই যে পাখি যে হচ্ছে পরিযান যেটা, এই যে খাবারের খোঁজে, খাবারের অভাবে যাতে মারা না যায় এই জন্য খাবারের খোঁজে সে হচ্ছে নতুন জায়গায় যায়, এটাই নপসিয়াল উড্ডয়ন। উদ্দীপকের পাখিদের উপস্থাপিত বিষয়টি ব্যাখ্যা করো। মানে পরিযান সম্পর্কে জানতে চাইছে যে পরিযান কেন হয়, পরিযানের গুরুত্ব, পরিযান কেন হয় প্লাস গুরুত্ব। আচ্ছা, দ্বিতীয় প্রাণীটি সম্পর্কে মৌমাছি, মৌমাছিরটা জানতে চাইছে, ঠিক আছে। ওই যে মৌমাছির এই যে যে সামাজিক জীবন, ঠিক আছে, এইটার অনেকগুলা বুলেট পয়েন্ট বইয়ে দেওয়া আছে, আমরা ওগুলা একটু দুই লাইন করে হচ্ছে লিখে দিব। আচ্ছা, সো আমি এক্সট্রিমলি সরি যে যারা আসলে এখানে হচ্ছে ভাবছিলা ওয়ান শট ক্লাস, এটা আসলে ওয়ান শট ক্লাস না, এক্সট্রিমলি সরি। আমরা এটা আসলে সিকিউ সলভিং ক্লাস, এটা তাদের জন্য যাদের অলরেডি বই পড়া আছে, ওরা জানে যে আমরা এই অধ্যায় থেকে অ্যান্সার করবো, এই অধ্যায় থেকে অ্যান্সার করবো না। কোন সৃজনশীল কিভাবে লিখতে হবে এটা আমি হচ্ছে আগেই বলে দিছি, একেবারে প্রথম সেকেন্ড চ্যাপ্টারের ওইখানেই বলে দিছি যে আমরা কিভাবে সৃজনশীল লিখবো, 1 কিভাবে লিখবো, 2 কিভাবে, 3 কিভাবে, 4 কিভাবে। 2 মার্কের উপর আমরা একটু নজর দিব, আমাদের মোটামুটি গাইড অথবা আমাদের শিক্ষক যে প্র্যাকটিস বুক আছে ওইখান থেকে আমরা হচ্ছে সব 2 মার্কের প্রশ্নগুলো অ্যাটলিস্ট পড়ে যাব, মুখস্থ করতে বলতেছি না, রাফ আইডিয়া নিয়ে যাব। আমরা এখন সিকিউর উপরে বেশি নজর দিব, মানে 3 আর 4 উপর। 3, 4 পড়লে মোটামুটি 2 কভার হয়ে যায়, বাট তারপরও কিছু এক্সেস 2 আমাদের পড়ে রাখতে হবে, 2 মার্কের প্রশ্ন। সো তোমরা আশা করি হচ্ছে ভালো করে এক্সাম দিবা। বায়োলজিতে অ্যান্সার করার সময় খেয়াল রাখবা যে সমাজ টাইপের যে গুরুত্ব চাইছে এই জিনিসপত্র যখন লিখবা কম লেখার চেষ্টা করবা, এরকম কোশ্চেন কম অ্যান্সার করা ট্রাই করবা। তাও যদি লিখতে চাও পয়েন্ট আকারে লিখবা, এক্সেস কথাবার্তা লেখার দরকার নাই, সাইন্টিফিক কথাবার্তা লিখবা যে তাই এদের গুরুত্ব অপরিসীম, এই টাইপ কথাবার্তা দিও না, নাম্বার উল্টা কমায় দিতে পারে টিচার, ঠিক আছে, মেজাজ গরম করে। সো আশা করি ভালো মতো পরীক্ষা দিবা, ভালোই হবে পরীক্ষা, এটা নিয়ে কোনো টেনশন করো না। সো ভালো মতো পরীক্ষা দাও, আর এক্সাম শেষ হলে জানাও কেমন এক্সাম দিলা। তো আজকে এইটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।